হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এসএমএস ডিজিটাল ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদেরকে আরেকবার স্বাগত। আমাদের মাধ্যমিক পরীক্ষার সামনেই, তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2025-এর ডিসকাশন এবং সলিউশন। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমরা আলোচনা করি বা একটু ডিসকাস করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে যারা কোশ্চেন সেট করছেন তারা কোশ্চেনটি কোথা থেকে দিচ্ছেন বা কীরকম কোশ্চেন আসছে, ডাইরেক্ট প্রশ্ন আসছে নাকি একটু ভাবতে তারা বলছেন তোমাদেরকে একটু ভাবো। তো সেটা কিন্তু বা সেই যে প্যাটার্নটা তারা ফলো করছেন, সেই প্যাটার্নটা কিন্তু আমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করলে আমরা বুঝতে পারি। তো আমরা দুটি সেটে বা দুটি পার্টে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনবো। প্রথমটি হবে প্রিভিয়াস ইয়ার 2025, যেটা আজকে আমি আলোচনা করছি। আরেকটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার 2024। ঠিক আছে, তাহলে দেরি না করে আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, যেটা তোমাদের থাকে যে সঠিক অ্যান্সার তোমাদের নির্বাচন করতে হয়। তো প্রথমে যেটা আছে যে প্রতিপত্ত ক্রিয়া বা প্রতিপত্ত পথে সঠিক ক্রম। তো প্রথমে তোমাদের একটু জেনে নিতে হবে যে এই যে তারা দিয়েছে যে গ্রাহক, বহির্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু, কারক, এগুলো মেনলি হচ্ছে কি। তো গ্রাহক হচ্ছে, গ্রাহকের কাজ কি, বা গ্রাহক হচ্ছে রিসেপ্টর, এর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা। তারপর হচ্ছে যে অন্তর্বাহী স্নায়ু। ঠিক আছে, তো এই স্নায়ু কি হয়, গ্রাহক থেকে উদ্দীপনা স্নায়ু কেন্দ্রের দিকে নিয়ে যায়। স্নায়ুকেন্দ্র কি বা নার্ভ সেন্টার যেটা, সেটা হচ্ছে উদ্দীপনা বিশ্লেষণ করে এবং প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আর বহির্বাহী স্নায়ু বা মোটর নিউরন যেটা, সেটা হচ্ছে স্নায়ুকেন্দ্র থেকে প্রতিক্রিয়া বা স্নায়ুকেন্দ্র তো প্রতিক্রিয়া বিশ্লেষণ করছে বা প্রতিক্রিয়া সৃষ্টি করছে উদ্দীপনা বিশ্লেষণ করে। তো এই বহির্বাহী স্নায়ু সেই প্রতিক্রিয়াকে কারকের দিকে নিয়ে যায়। আর কারক কি, কারক হচ্ছে যেমন পেশি বা গ্রন্থি, সেগুলো হচ্ছে যে রিসেপ্টর বা গ্রাহক যে ধরনের উদ্দীপনা গ্রহণ করেছে সেই রকম অনুযায়ী কারক কাজ করবে। এই হচ্ছে মেনলি প্রতিবর্ত ক্রিয়ার পথ, যেটাকে আমরা বলি। তাহলে কি কি হবে, প্রথমে হবে গ্রাহক, তারপর অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু থেকে স্নায়ুকেন্দ্র, তারপর বহির্বাহী স্নায়ু এবং তারপর হচ্ছে কারক। তাহলে এখানে তোমাদের অপশন হয়ে যাবে অপশন সি, যেটা আছে সেটা কিন্তু সঠিক উত্তর। তারপর দিয়েছে নিচের কোনটি সঠিক নয়। যে থাইরক্সিন দেহের বিভাগে সাহায্য করে, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমলার গঠন ও প্রসব নিয়ন্ত্রণ করে, ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়, আর অ্যাড্রিনালিন হ্রাস উৎপাদন হ্রাস করে। তাহলে এখানে যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে অপশান ডি, যে অ্যাড্রিনালিন হ্রাস উৎপাদন হ্রাস করে। কারণ এই যে অ্যাড্রিনালিন যেটা আছে, অ্যাড্রিনালিন কিন্তু অ্যাড্রিনালিনকে লড়াই ও পলায়ন হরমোন নামে আমরা জানি, যেমন ফাইট ও ফ্লাইট হরমোন আমরা জানি। তো এটা কী কালে, বিপদকালে, এটি বিপদকালে বা মানসিক চাপের সময় এটা কিন্তু ক্ষরিত হয়। আর এর মেন কাজের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন এবং এই যে হ্রাদ উৎপাদন বা কার্ডিয়াক আউটপুট যেটা আছে, সেই কার্ডিয়াক আউটপুটের মান কিন্তু বৃদ্ধি করা। তো এখানে দিয়েছে যে কার্ডিয়াক আউটপুট হ্রাস পায়, তো এটি হয়ে যাবে ভুল উত্তর বা এটি হয়ে যাবে সঠিক নয়। এবং বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সঠিক, যেমন থাইরক্সিন বিভাগ নিয়ন্ত্রণ করেন, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমলার গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, এবং ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়। মানে গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রস্তুত। তো এটা কিন্তু ঠিক। এরপর যেটা দিয়েছে যে চোখের প্রতিসরক মাধ্যমগুলি হলো, তো এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হবে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং ভিট্রিয়াস হিউমার। তো আমরা একটুখানি জেনে নিই যে কোনটাকে কি বলে। তো কর্নিয়া যেটা হচ্ছে চোখের সামনের দিকে যেটা থাকে একদম স্বচ্ছ আবরণটা হচ্ছে আমাদের হচ্ছে কর্নিয়া। ঠিক আছে, তারপর যেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, সেটা হচ্ছে কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী স্থানে থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তারপর থাকে হচ্ছে লেন্স। লেন্স হচ্ছে যে অ্যাকুয়াস হিউমারের ঠিক পরের পার্ট এবং ভিট্রিয়াস হিউমারের আগের পার্ট। মিন্স লেন্স থাকে হচ্ছে এই দুটি পার্টের মিডিলে, অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার। ওকে, এই যে লেন্স থাকে এইখানে। তারপর যেটা থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, সেটা হচ্ছে লেন্স এবং রেটিনার মধ্যবর্তী স্থানে, এটা জেলি লাইক স্ট্রাকচার, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তো এইগুলোই হচ্ছে চোখের প্রতিসরক মাধ্যম। তো এখানে যেটা আনসার হয়ে যাবে অপশন এ। তারপর যেটা আছে যে উদ্ভিদ কোষে মাইটোসিস ও প্রাণী কোষে মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করো। তো তোমাদের এই প্রশ্নটি কিন্তু একটুখানি প্রবলেম ছিল, হয়তো বা কারেকশন হয়েছিল, বাট তো যেখানে যেটা আছে আগের প্রশ্নটা তোমরা দেখে নাও যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনটি সঠিক তা বেছে নাও। তো প্রথমে যেটা দিয়েছে যে সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয় এবং প্রাণী কোষে হচ্ছে অনুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয়। তো এই স্টেটমেন্ট দুটোই তো হচ্ছে ভুল। তারপর যেটা দুয়ে যেটা আছে যে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় উদ্ভিদ কোষে, আর প্রাণী কোষে হচ্ছে ক্লিভেজের মাধ্যমে। তো এই স্টেটমেন্টটা হচ্ছে ঠিক, অর্থাৎ এই পার্থক্যটা কিন্তু সঠিক। এরপর যেটা 3 নম্বরে দিয়েছে উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে,
আচ্ছা, যখন আমরা এই ধরনের প্রশ্ন করব, আমাদের তো 2 নম্বর যে স্টেটমেন্ট সেটা তো ঠিক। তাহলে আমরা এখান থেকে কোন কোনগুলো হতে পারে 2 নম্বর থেকে? হয় হতে পারে হচ্ছে আমাদের অপশন বি, মানে হচ্ছে খ যেটা আছে, অপশন বি, অথবা হতে পারে 2 যেখানে আছে সেটা হচ্ছে অপশন সি। তো আমরা দেখবো তাহলে তার সাথে কি আছে, 3 আর 4। তাহলে 3 নম্বরের যে অপশনটা আছে সেটা দেখবো যে উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে, আর প্রাণী কোষের ক্ষেত্রে বলছে যে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। আর 4 নম্বরে যেটা বলছে যে কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে, আর কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস ঘটে। অ্যাকচুয়ালি এই যে স্টেটমেন্টগুলো তারা দিয়েছে, এই 4 নম্বরের যে স্টেটমেন্টটা আছে সেটা কিন্তু উল্টো দিয়েছে। অর্থাৎ উদ্ভিদ কোষে কি হয়, উদ্ভিদ কোষের মাইটোসিসের সময় কি হয়, কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস ঘটে। ওকে। আর প্রাণী কোষে কি হয়, প্রাণী কোষে হচ্ছে কেন্দ্র পরিধি থেকে কেন্দ্রের দিকে ঘটে, আর উদ্ভিদ কোষে হয় কেন্দ্র থেকে পরিধির দিকে। তো এটা কিন্তু দিয়েছে উল্টো। তাহলে এখানে যেহেতু অপশান 2 এ বি এর সাথে, বা অপশান 2টা তো ঠিক আমরা বুঝতে পেরেছি, তো অপশান 2 এর সাথে যেহেতু 3টা আছে, তো আমরা এখানে আনসার করবো হচ্ছে অপশান বি, অর্থাৎ খ, মানে 2 আর 3 এখানে হচ্ছে সঠিক। কারণ 2টা তো আমরা জানি যে শিওর সঠিক, এটা এই স্টেটমেন্টটা তো একদমই ঠিক। কিন্তু 3 আর 4 এর মধ্যে এই দুটি স্টেটমেন্টই কিন্তু কিছুটা ভুল আছে। ঠিক আছে, এই যে 3 নম্বর স্টেটমেন্টটাও কিন্তু কিছুটা ভুল আছে, যার ফলে কি হয়, কোনোটি ঠিক নয়। কিন্তু যেহেতু অপশানে দিয়েছে 2 আর 3, সেহেতু আমরা 3এরটা কিন্তু করব। কারণ এই যে উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে, আর উৎপন্ন অপত্য কোষগুলি কিন্তু পরস্পরের থেকে পৃথক হয়ে যায়, এই স্টেটমেন্টটি কিন্তু পুরোপুরি ঠিক নয়। কিন্তু যেহেতু অপশন দিয়েছে 2-3, তাই জন্য আমরা 2-3 করেছি, অর্থাৎ অপশন বি। আর 4 নম্বরের যে স্টেটমেন্টটা দিয়েছে, সেই 4 নম্বরের স্টেটমেন্টটা কিন্তু পুরো উল্টো। অর্থাৎ এইটা আছে যে কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে উদ্ভিদ কোষে, আর পরিধি থেকে কেন্দ্রের দিকে ঘটে হচ্ছে প্রাণী কোষে। আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেন আছে, সেটা হচ্ছে ডিএনএ তে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক। তো এখানে এই প্রথম অপশানটা একটু টাইপিং মিস্টেক আছে। এটা তোমাদের প্রশ্নে ছিল এ এর সাথে ট্রিপল বন্ড দিয়ে টি, তারপর জি এর সাথে ডবল বন্ড দিয়ে সি, তারপর সিতে ছিল এর সাথে সিঙ্গেল বন্ড দিয়ে টি, আর অপশান ডিতে ছিল জি এর সঙ্গে ট্রিপল বন্ড দিয়ে সি। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার, যেটা আমরা সবাই জানি, যে এ আর টি ডবল বন্ড করে, আর জি আর সি হচ্ছে ট্রিপল বন্ড ফর্মেশন করে। তাহলে এখানে অপশান রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান ডি, এবং জি এবং সি হচ্ছে ট্রিপল বন্ডের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এবং আমরা পরের কোশ্চেনে চলে আসছি, যে মিলার এবং উডের পরীক্ষায় কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি। তো এখানেও আমরা জানি যে হাইড্রোজেন সালফাইড হচ্ছে মিলার উডের পরীক্ষায় ব্যবহৃত হয়নি। তার যে পরীক্ষায় যে গ্যাসগুলি ব্যবহৃত হয়েছিল সেটি ছিল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প। অর্থাৎ এটি কিন্তু এরমভাবেও আসতে পারে যে মিলার ও উডের পরীক্ষায় কোন কোনগুলি বা কোন কোন গ্যাসের মিশ্রণগুলি ব্যবহৃত হয়েছিল, তাহলে সেখানে কিন্তু হয়ে যাবে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প। তারপর দিয়েছে কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, কোনটি বলেছে এখানে বৈশিষ্ট্য নয়। যখন আমরা পরীক্ষায় কোশ্চেন পড়বো তখন কিন্তু মাথায় রাখতে হবে যে কোনটি নয় বলেছে বা কোনটি সঠিকটি চাইছে, এগুলো কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা প্রথমে আগে দেখে নেবো যে এই যে তারা যে ওয়াগল নৃত্যটি আছে, তাদের সঠিক বৈশিষ্ট্যগুলি হচ্ছে কোনগুলি আছে। তো সঠিক বৈশিষ্ট্য হচ্ছে যে খাদ্যের উৎস থেকে মৌচাকের দূরত্ব যদি 100 মিটারের বেশি হয়, তাহলে কিন্তু এই নৃত্য দেখতে পাওয়া যায়, অর্থাৎ অপশান এ কিন্তু সঠিক। তারপর যেটা আছে নৃত্যের সামগ্রিক পথ ইংরাজির 8-এর মতো হয়, তো এটিও কিন্তু সঠিক। তারপর যেটি দিয়েছে যে এই ওয়াগল নৃত্য পর্যায়ক্রমে মৌমাছির একবার ঘড়ির কাঁটার দিকে, পরের বার বিপরীত দিকে হতে থাকে। তো এই উত্তরটিতে বা এই অপশনটিতে আমরা পরে আসছি। আমরা এর পরের অপশনটা দেখে নিই যে ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। তো এটাও কিন্তু ঠিক। তাহলে এখানে যেটি ভুল দিয়েছে বা আমাদের বলেছে কোনটি বৈশিষ্ট্য নয়, সেটি কিন্তু অপশান সি, অর্থাৎ মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। ঠিক আছে, তো এটি কিন্তু এই যে এই ওয়াগল নৃত্য বা ওয়াগল ড্যান্সের বৈশিষ্ট্য নয়। তারপর আমরা চলে আসি হচ্ছে, কারণ যদি আমরা দেখি যে এই ওয়াগল মৌমাছি ওয়াগল নৃত্যটি, সেটি কিন্তু 8 সংখ্যাটির মতো দেখতে হয় এবং একটি সরলরেখায় দুপাশে অর্ধবৃত্তাকার পথের মতো করে ঘটে, অর্থাৎ কম্পনশীল সরলরৈখিক পথ, এবং তার চারপাশে ফিরে ফিরে আসে হচ্ছে মৌমাছি, যা একটি ইংরাজির 8-এর মতো দেখতে হয়।
তো এখানে কিন্তু ঘড়ির কাঁটা বা তার বিপরীত দিকে ঘোরার কোনো নির্দেশিকা বা স্পষ্ট আমরা কিছু দেখতে পাই না। তো এখানে কিন্তু অপশান সি সেটি কিন্তু ভুল। এরপর বলেছে যে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক। এখানে কিন্তু চেয়েছে যে কোন জোটটি সঠিক। তো আমরা দেখে নিচ্ছি যে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরলা মাছ, দূষণ ও এক সিংহ গন্ডার, চোরাশিকার ও শকুন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন ও আরশোলা। তাহলে আমরা দেখে নেবো যে এখানে হচ্ছে যদি একদমই সঠিক যেটা আমরা করতে পারি সেটা কিন্তু হয়ে যাবে অপশান এ, কারণ এক সিংহ গন্ডার ও দূষণ এটা কিন্তু সঠিক নয়, কারণ এক সিংহ গন্ডার হচ্ছে শিকারের জন্য লুপ্তপ্রায় বা বিপন্নতার বা বিপদগ্রস্ত। তো এখানে কিন্তু অপশান বি হচ্ছে ভুল। তারপর দিয়েছে অপশান সি যে চোরাশিকার ও শকুন, এটিও কিন্তু সঠিক উত্তর নয়, কারণ শকুন হচ্ছে আমাদের দূষণের ফলে শকুন কিন্তু হ্রাস পাচ্ছে বা বেশি অতিরিক্ত পরিমাণে কীটনাশক ইউজ করার ফলে বা ইত্যাদি কারণে সেটি কিন্তু শকুন কিন্তু লুপ্তপ্রায়। তারপর দিয়েছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন, তার সঙ্গে আরশোলা, কিন্তু আরশোলা কিন্তু এই কারণে বিপন্ন নয়, প্রকৃতপক্ষে আরশোলা কিন্তু বিপন্ন প্রজাতির মধ্যে পড়ছে না। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং মৌরলা মাছ, অর্থাৎ মৌরলা মাছ হচ্ছে আমাদের দেশীয় মাছ এবং বহিরাগত প্রজাতিগুলি এসে এই মৌরলা মাছের মৌরলা মাছকে আক্রমণ করছে বা তাদের ডিম বা ছোট মৌরলা মাছকে তারা খেয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু মৌরলা মাছ বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু হয়ে যাবে অপশান এ বা প্রথম অপশানটি কিন্তু সঠিক। এবার আমরা বলবো যে জৈব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো, তো এখানে কিন্তু হবে যে ক্লোরিনযুক্ত কীটনাশক, কারণ আমরা জানি যে জৈব বিবর্তন মানে হচ্ছে যে যেরকম আমরা সবাই জানি যে যেগুলো প্রধানত জৈব অবিভাজ্য বা যেগুলো সহজে প্রকৃতির সঙ্গে মিশে যায় না, সেগুলো কি হয় প্রকৃতি বা জলে রয়ে যায়, যার ফলে সেগুলো খাদ্য শৃঙ্খলে প্রথমে মাছ, তারপর সেই পাখি, তারপর পাখি থেকে আস্তে আস্তে হায়ার লেভেলে কিন্তু সেই দূষণটা কিন্তু ছড়িয়ে পড়ে। তো এটির কিন্তু একটি কারণ হচ্ছে বা সেটি হচ্ছে ক্লোরিনযুক্ত কীটনাশক, কারণ পচা পাতা, জীবজন্তুর মলমূত্র এবং কাগজ এই তিনটেই কিন্তু পরিবেশের সঙ্গে খুব সহজেই মিশে যায় বা মাটির সঙ্গে খুব সহজেই মিশে যায়। তো এখানে কিন্তু হয়ে যাবে অপশান বি বা ক্লোরিনযুক্ত কীটনাশক। আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্নে আসছি যে নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট। তাহলে আমাদের প্রথমে ধাপগুলি জানতে হবে। তো ধাপগুলি হচ্ছে নাইট্রোজেন সংবর্ধন অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন, অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। তো ডিনাইট্রিফিকেশন হচ্ছে আমাদের চতুর্থ স্টেপ। তো এইখানে কাজ করে হচ্ছে সিউডোমোনাস, এদের মেল কাজ হচ্ছে নাইট্রেট লবণকে বিয়োজিত করে নাইট্রোজেন গ্যাস রূপে বায়ুমণ্ডলে মুক্ত করা। তো আগের বারে এসছে যে চতুর্থ ধাপের সাথে এবারে আসতে পারে প্রথম ধাপ বা তৃতীয় ধাপ। তো প্রথম ধাপ বেশ কি ছিল যে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন। এখানে কি হয় নাইট্রোজেনকে অ্যামোনিয়ামে বা অ্যামোনিয়াতে রূপান্তর হয়, যেমন হচ্ছে রাইজোবিয়াম। আর যদি 3 নম্বর স্টেপ বলে, যে 3 নম্বর স্টেপ হচ্ছে নাইট্রিফিকেশন। তো এই যে নাইট্রিফিকেশন স্টেপ এটি কিন্তু মেনলি দুটি ধাপে হয়। একটি হচ্ছে প্রথম ধাপ হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং দ্বিতীয় ধাপ হচ্ছে নাইট্রাইট থেকে নাইট্রেট। তো প্রথম ধাপে কি কাজ করে নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, এবং দ্বিতীয় ধাপে কাজ করে হচ্ছে নাইট্রোব্যাক্টার। অর্থাৎ প্রথম ধাপ অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, এক্ষেত্রে কাজ করে হচ্ছে নাইট্রোসোমোনাস। দ্বিতীয় ধাপ হচ্ছে নাইট্রাইট থেকে নাইট্রেট, এক্ষেত্রে কাজ করে কিন্তু নাইট্রোব্যাক্টার। তো এই ধাপগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলো বক্তব্য সঠিক, অর্থাৎ এখানে দিয়েছে কতগুলি স্টেটমেন্ট হচ্ছে কারেক্ট। তো প্রথম স্টেটমেন্টটা আছে ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, তো এটি হচ্ছে ঠিক। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব করে, এটি হচ্ছে ঠিক। তারপর হচ্ছে ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হয়, পরাগরেণুর অপচয় কম হয়, এটি কিন্তু ভুল, কারণ এটি হচ্ছে বাহক নির্ভরশীল। 4 নম্বর স্টেটমেন্ট দিয়েছে যে 3 নম্বর স্টেটমেন্টের ঠিক অপোজিট, অর্থাৎ 4 নম্বর স্টেটমেন্ট কিন্তু আমাদের রাইট, অর্থাৎ টোটাল 3টে স্টেটমেন্ট কিন্তু এখানে কারেক্ট। তো এখানে হয়ে যাবে অপশান এ বা অপশান এ, সেটি হচ্ছে 3। এরপর আমরা হচ্ছে যে কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তো চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত। তো আমরা ক্রস সবাই জানি। তো আমরা জানি যে প্রতিটি সন্তান হচ্ছে প্রতিটি ইন্ডিভিজুয়াল ঘটনা। তো এক্ষেত্রে কিন্তু প্রতিটি ক্ষেত্রে সন্তান হওয়ার সময় পুত্র সন্তান এবং কন্যা সন্তান হওয়ার পার্সেন্টেজ হচ্ছে 50%, 50%। অর্থাৎ এই যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি জন্ম একটি স্বাধীন ঘটনা, যার ফলে প্রতিটি ক্ষেত্রে সেই সন্তানটি কন্যা হবে না পুত্র হবে সেটি কিন্তু হবে 50%। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 50%।
তারপরের প্রশ্নটি আছে যে ওয়াইআর এবং ওয়াই আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদ অনুপাত নির্ধারণ করো। তাহলে আমরা যদি প্রথম যে কম্বিনেশনটি দিয়েছে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই তারপর দুটি বড় হাতের আর, তাহলে এক্ষেত্রে আমরা পাবো এক্ষেত্রে কিন্তু সেকেন্ড ফ্যাক্টর অর্থাৎ দুটি বড় হাতের আর কিন্তু হোমোজাইগাস। তাই এখান থেকে আমরা যে দুটি গ্যামেট পাবো সেটি হবে বড় হাতের ওয়াই বড় হাতের আর এবং ছোট হাতের ওয়াই বড় হাতের আর, দু প্রকার আমরা পাচ্ছি। এবং পরের যেটা দিয়েছে বড় হাতের ওয়াই এবং বড় হাতের আর ছোট হাতের আর, এক্ষেত্রেও কিন্তু আমরা দুটি গ্যামেট পাবো, সেটি হবে বড় হাতের ওয়াই বড় হাতের আর, বড় হাতের ওয়াই ছোট হাতের আর। তাহলে অনুপাত কি দাঁড়াচ্ছে? অনুপাত হয়ে যাচ্ছে হচ্ছে 2:2, অর্থাৎ দুটি ক্ষেত্র থেকেই কিন্তু আমরা দুটি করে গ্যামেট পাবো। তারপর দিচ্ছে নিচের কোন ক্রসটিতে F1 জিনোতে লম্বা ও বেটে অনুপাত 1:1 হবে। তাহলে আমরা জানি 1:1 অনুপাত হয়, সেটি হয় টেস্ট ক্রসে। তাহলে এখানে আমরা দেখবো যে কোনটি হবে টেস্ট ক্রস। তো টেস্ট ক্রসে আমরা কি জানি? প্রথম জনুর সাথে তার আগের জনুর বা প্যারেন্টাল জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবটির ক্রস করালে তখন সেটিকে বলা হয় হচ্ছে টেস্ট ক্রস। তাহলে আমরা দেখে নেবো যে কোনটি এখানে টেস্ট ক্রস। তো প্রথমটি হচ্ছে ভুল, কারণ এটি হচ্ছে, আমরা যদি ধরি এটা হচ্ছে প্যারেন্টাল ক্রস বা একদম প্রাথমিক ক্রস। তারপর যেটি আছে অপশান বি, এটিও কিন্তু টেস্ট ক্রস নয়, এটিকে আমরা ধরতে পারি অ্যাকচুয়ালি ব্যাক ক্রস রূপে ধরতে পারি, বাট টেস্ট ক্রস নয়। অপশান সিতে যেটা আছে এটি কিন্তু কারেক্ট অ্যান্সার, কারণ এটি কিন্তু হচ্ছে টেস্ট ক্রসের হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। সেটি হচ্ছে F1 জনুর সাথে PUP জনুর প্রচ্ছন্ন জীবের ক্রস, সেটি হচ্ছে বড় হাতেরটি ছোট হাতেরটি এবং ছোট হাতেরটি ছোট হাতেরটি। তারপর যেটা আছে সেটি হচ্ছে F1 × F1, তো এটির কিন্তু 1:1 হবে না। তো রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান সি, অর্থাৎ টেস্ট ক্রস। আমাদের মাথায় রাখতে হবে যে টেস্ট ক্রসের কিন্তু অনুপাত হয় 1:1, তাই আমাদের খুঁজে বার করতে হবে যে টেস্ট ক্রস কোনটি। তো এক্ষেত্রে হয়ে যাচ্ছে অপশান সি। এরপর বলেছে যে প্রদত্ত কোন জড়টি সমসমস্ত অঙ্গ নয়। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান কাকে বলে। তো হোমোলোগাস অর্গান হলো যার উৎপত্তি গঠন এক কিন্তু কাজ হচ্ছে ভিন্ন, অর্থাৎ যাদের স্ট্রাকচার এক কিন্তু ফাংশন হচ্ছে ডিফারেন্স। তো আমরা দেখে নেবো যে মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ, তো এটি সঠিক, এটি কিন্তু সমস্ত অঙ্গ। তারপর পাখির ডানা ও তিমির ফ্লিপার, এটিও কিন্তু হচ্ছে সমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান। তারপর অপশন সিতে যেটা আছে পাখির ডানা এবং পতঙ্গের ডানা, তো এটি কিন্তু হচ্ছে সমস্ত বা হোমোলোগাস অর্গান নয়, কারণ পাখির ডানা যদি হাড়ের পর যদি পালক দ্বারা নির্মিত হয়, কিন্তু পতঙ্গের ডানা কিন্তু কাইটিন দ্বারা নির্মিত, অর্থাৎ এটি কিন্তু গঠনগতভাবে এক নয়। ফাংশনালভাবে এক হতে পারে কিন্তু গঠনগতভাবে এক নয়, যা হচ্ছে সমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গানের যে ডেফিনিশন বা সংজ্ঞা আছে সেটাকে ডিনাই করছে। তো এটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, পাখির ডানা এবং পতঙ্গের ডানা হচ্ছে সমস্ত অঙ্গ নয়। এরপর আমরা চলে আসবো হচ্ছে বিভাগ খ, যেখানে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের দিকে চলে যাব। তো প্রথমে যে কোশ্চেনগুলো দিয়েছে যে ট্রু আর ফলস আমাদের খুঁজে বার করতে হয়। তো প্রথমে যেটা আছে যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সের বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। তো এই যে অপশনটি বা এই যে স্টেটমেন্টটি তারা দিয়েছে, তো এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক, কারণ লেন্সের যদি কোনো ক্ষেত্রে যদি অক্ষিগোলকের লেন্সের বক্রতা হ্রাস পায় তাহলে কিন্তু ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো এটি কিন্তু সঠিক স্টেটমেন্ট। তারপরে যেটা আছে ডুয়েটটা, যে প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমগুলির মেরুবর্তী চলন ঘটে, অর্থাৎ মাইটোসিস হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপর হচ্ছে টেলোফেজ। অর্থাৎ অ্যানাফেজ দশা অর্থাৎ 3 নম্বর স্টেজে কিন্তু অপত্য ক্রোমোজোমগুলি কিন্তু মেরুর দিকে আস্তে আস্তে এগিয়ে চলে। তো এই স্টেটমেন্টটিও কিন্তু সঠিক। তারপর চলে আসছে হচ্ছে 3 নম্বর প্রশ্নটি 2-3, সেখানে হচ্ছে যে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট এবং অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এরকম একটি জিনোটাইপের উদাহরণ হচ্ছে বড় হাতের বি বড় হাতের বি ছোট হাতের আর ছোট হাতের আর। তো আমরা জানি যে যদি প্রকট ক্যারেক্টার কিন্তু আমরা বড় হাতের লেটার দিয়ে বোঝাই এবং প্রচ্ছন্ন ক্যারেক্টার কিন্তু আমরা ছোট হাতের লেটার দিয়ে বোঝাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি লোকাস বর্তমান, সেটি হচ্ছে বি এবং আর। তো প্রথমে বলেছে যে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট এবং অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট। তো প্রথমে যদি বড় হাতের বি দেখি তাহলে কিন্তু এটি কিন্তু হোমোজাইগাস প্রকট, এটি কিন্তু সঠিক। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এটি রয়েছে ছোট হাতের আর ছোট হাতের আর, অর্থাৎ এটি কিন্তু প্রচ্ছন্ন ক্যারেক্টার, অর্থাৎ এটি কিন্তু হেটেরোজাইগাস প্রকট নয়। যদি এখানে বড় হাতের আর এবং ছোট হাতের আর থাকতো তাহলে কিন্তু সেটি হয়ে যেত হেটেরোজাইগাস প্রকট।
এটি কিন্তু প্রকৃতপক্ষে হোমোজাইগাস প্রচ্ছন্ন দিয়েছে, তাই এই উত্তরটি কিন্তু বা এই স্টেটমেন্টটি কিন্তু হচ্ছে ভুল। তারপরে যেটি আছে যে ইকুয়াসের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত ছিল, তাহলে এটিও কিন্তু আমরা জানি হচ্ছে মিথ্যা, কারণ ইকুয়াস হচ্ছে আধুনিকতম ঘোড়া, মানে আমরা যে ঘোড়া এখন দেখি সেই ঘোড়াই কিন্তু ইকুয়াস। তো তাদের হাতে কিন্তু বা সরি তার পায়ে কিন্তু একটি করে আঙুল, অর্থাৎ যেটি আমরা খুর বলি, সেই খুরই কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু অগ্রপদ পশ্চাৎপদে কোনো আঙুলের কিন্তু 3টি করে আঙুল যেটি পড়েছে সেটি কিন্তু মিথ্যা, কারণ আমরা ঘোড়ার ক্ষেত্রে আমরা একটিই দেখতে পাই, সেটিকে আমরা খুর রূপে চিনি। ঠিক আছে, তো এটি কিন্তু মিথ্যা। তারপর যেটা আছে হচ্ছে রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং। এইটি কিন্তু হচ্ছে সত্যি, কারণ এই ক্যাপটিভ ব্রিডিং বা কৃত্রিম প্রজনন হলো এক্স-সিটু সংরক্ষণের একটা পার্ট, অর্থাৎ যখন আমরা কোনো প্রাণীকে তাদের স্বাভাবিক ঘর বা তাদের স্বাভাবিক বা ন্যাচারাল জায়গা থেকে তুলে এনে যখন কোনো চিড়িয়াখানা বা বিশেষ কোনো চিড়িয়াখানায় বা বিশেষ কোনো প্রজনন কেন্দ্রে প্রজনন ঘটিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করি, তো সেটাকেই কিন্তু বলা হচ্ছে কৃত্রিম প্রজনন। তো রেড পান্ডার ক্ষেত্রে কিন্তু আমরা এই পদ্ধতিটি ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে সঠিক বা ট্রু। এরপর দিচ্ছে যে বিপাক ক্রিয়া সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হচ্ছে ইনসুলিন। তো এটাও কিন্তু ট্রু, কারণ আমরা প্রথমেই পড়েছিলাম যে থাইরক্সিন হচ্ছে বিপাক ক্রিয়ায় সাহায্য করে, এবং অপরদিকে কিন্তু ইনসুলিনও কিন্তু বিপাক ক্রিয়ায় সাহায্য করে। মেনলি হচ্ছে কার্বোহাইড্রেট বিপাক বা শর্করা বিপাকের ক্ষেত্রে ইনসুলিন কিন্তু খুবই ফাংশনাল, তো এটিও কিন্তু ট্রু। এরপর দিয়েছে যে কোনটি হচ্ছে বিসদৃশ্যটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ এখানে দিয়েছে হাইপোথ্যালামাস, পন্স, মেডাল অবলঙ্গাটা। তো এটি কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে হাইপোথ্যালামাস, কারণ পন্স, মেডাল অবলঙ্গাটা এবং সেরিবেলাম তিনটিই কিন্তু হচ্ছে হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট, একমাত্র ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্কের পার্ট হচ্ছে হাইপোথ্যালামাস। এরপর যদি আমরা দেখি হচ্ছে শ্বান কোষের কাজ কি, তো এরপর আমরা চলে আসছি হচ্ছে 2.8-এ। এখানে কিন্তু একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে যে শ্বান কোষের কাজ কি। তো আমরা জানি যে শ্বান কোষ হচ্ছে যে নিউরোগ্লিয়া অবস্থিত এক প্রকার কোষ যা মাইলিন শীথকে তৈরি করে, অর্থাৎ শ্বান কোষের কাজ হচ্ছে যে মাইলিন শীথ তৈরি করে, যার ফলে কি হয় স্নায়ু উদ্দীপনা আমরা জানি দ্রুত পরিবহন হয়, কারণ মাইলিন শীথের সাহায্যে কি হয় মাইলিন শীথ স্নায়ুকেন্দ্রকে আবরণ করে থাকে বলেই নার্ভ ইম্পালস বা যে উদ্দীপনা থাকে সেটি কিন্তু র্যানবিয়ারের পর্ব জাম্প করতে করতে যায়, যার ফলে কি হয় যে আমাদের পরিবহন যেটা হয় বা উদ্দীপনা পরিবহন সেটা কিন্তু খুব দ্রুত হয়। এরপরের প্রশ্নটি দিয়েছে হচ্ছে নিচের জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগুলির পার্থক্যের মধ্যে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন, অর্থাৎ এখানে 4টি জিনোটাইপ দিয়েছে, সেটি হচ্ছে বড় হাতের হয়, বড় হাতের হয়, ছোট বড় হাতের আর, বড় হাতের আর, তারপর দিয়েছে ছোট হাতের হয়, ছোট হাতের হয়, বড় হাতের আর, বড় হাতের আর, তারপর বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, বড় হাতের আর, তারপর দিয়েছে ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর। তো বলেছে যে এই জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন, অর্থাৎ এই জিনোটাইপ থেকে আমরা যে ফিনোটাইপ পাচ্ছি সেইগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কোনটি হয়ে যাবে আলাদা। তাহলে আমরা প্রথমে যেটা দেখছি বড় হাতের ওয়াই, বড় হাতের আর, অর্থাৎ এখানে দুটোই হচ্ছে হোমোজাইগাস প্রকট, তো এখানে কিন্তু হয়ে যাবে হচ্ছে হলুদ এবং গোল বীজ। তারপরে যেটা আছে, তারপরে কিন্তু আছে হচ্ছে তারপর যেটি আছে হচ্ছে ছোট হাতের হয়, ছোট হাতের হয়, বড় হাতের আর, বড় হাতের আর, তো এখানে কিন্তু হয়ে যাবে হচ্ছে সবুজ বীজ, সবুজ এবং গোল, কারণ আমরা জানি যে বড় হাতের আর বা আর দিয়ে আমরা রাউন্ড শেপকে ডিনোট করছি, এখানে যদি বড় হাতের আর হচ্ছে মানে বা প্রকট ক্যারেক্টারটি হচ্ছে গোলাকৃতি এবং প্রচ্ছন্নটি হচ্ছে কুঞ্চিত বীজ, আর ওয়াই এর ক্ষেত্রে আমরা ডিনোট করছি হচ্ছে হলুদ এবং ছোট হাতের ওয়াই হচ্ছে সবুজ। তো এক্ষেত্রে ওয়াই আছে দুটোই স্মল ওয়াই যেহেতু আছে, তো এখানে হচ্ছে সবুজ এবং গোল বীজ। তারপর যেটা আছে বড় হাতের ওয়াই এবং বড় হাতের আর যেহেতু উপস্থিত আছে, তাহলে এখানেও হয়ে যাচ্ছে কিন্তু হলুদ এবং গোল বীজ, এবং তারপরের ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে সবুজ এবং গোল বীজ। তাহলে এখানে যেটি আলাদা সেটি হয়ে যাচ্ছে হচ্ছে ওয়াই আর আর এর ক্ষেত্রে, এটি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, সেটি হচ্ছে ওয়াই আর আর, অর্থাৎ অপশান 2 নম্বরে যেটা আছে সেটি হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, কারণ এখানে উৎপন্ন হচ্ছে সবুজ বীজ এবং গোল, সবুজ এবং গোল। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যখনই আসবে তখনই কিন্তু আমাদের দেখতে হবে যে
প্রকট ক্যারেক্টার এবং প্রচ্ছন্ন ক্যারেক্টার কোন কোনগুলির মধ্যে আছে। অর্থাৎ প্রথমেরটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে সবকটাই হচ্ছে প্রকট, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে গোল এবং হলুদ রঙের বীজ। তারপরে ক্ষেত্রে রয়েছে একটি প্রচ্ছন্ন ক্যারেক্টার অর্থাৎ সবুজ এবং গোল। তো এই যে প্রচ্ছন্ন ক্যারেক্টার সবুজ কিন্তু আর কোথাও উৎপন্ন হচ্ছে না, বাকি সবকটি বীজের কালারই হয়ে যাচ্ছে হচ্ছে হলুদ, কারণ বাকি সবকটা জিনোটাইপের মধ্যেই কিন্তু প্রকট ক্যারেক্টারটি উপস্থিত আছে। প্রকট ক্যারেক্টার অর্থাৎ বড় হাতের ওয়াই। আমরা জানি যে একটিমাত্র প্রকট ক্যারেক্টার থাকলেই সেটি কিন্তু তার ফিনোটাইপিক ক্যারেক্টার প্রকাশে সক্ষম, যার ফলে এখানে হয়ে যাচ্ছে অপশন দুয়েরটা, ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের আর বড় হাতের আর। এরপর আমরা জানি বলছি যে বর্ণান্ধতা জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে। তো আমরা জানি যে বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন রোগ, অর্থাৎ এটি একটি প্রচ্ছন্ন ক্যারেক্টার শো করে। যদি মাতার জিনোটাইপ যদি আমরা বলি তাহলে কিন্তু হয়ে যাবে তার মাতার ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম কিন্তু ভালো অর্থাৎ এবং অর্থাৎ স্বাভাবিক থাকবে, এবং অপর যে এক্স ক্রোমোজোম থাকবে সেটি কিন্তু বর্ণান্ধতার জিন বহন করবে, তাহলে তার জিনোটাইপ হয়ে যাবে এক্সি এক্স, হয়ে যাবে হচ্ছে বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ। তারপর দিয়েছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি। তো প্রথম পর্যবেক্ষণ আমরা জানি যে অত্যাধিক হারে হচ্ছে বংশবৃদ্ধি হচ্ছে, অর্থাৎ ওভার প্রোডাকশন অফ অফস্প্রিং হচ্ছে ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ। ঠিক আছে, এটি কিন্তু 2/12 হচ্ছে সঠিক উত্তর। এরপর যেটা আমরা চলে আসছি হচ্ছে 2/13 বা 2.13, সেটি বলছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি বিষয় অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। সেখানে দিয়েছে দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। তো এটি কিন্তু এই যে সবকটি যেটি আছে সেই সবকটি কিন্তু একটিমাত্র সমস্যারই সাবটপিক আমরা বলতে পারি, সেটি হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, অর্থাৎ দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদ হ্রাস এবং খাদ্যের ভারসাম্য ব্যাঘাত। তো এটি কিন্তু সুন্দরবনের পরিবেশগত সমস্যার অন্তর্গত পয়েন্ট। ওকে, তো এবার দিয়ে দিয়েছে হচ্ছে JFM এর মূল ভূমিকা কি। তো JFM এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন ব্যবস্থাপনা। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় যে কোনো বনভূমি সংলগ্ন যে স্থানীয় জনসাধারণ আছে সেই জনসাধারণের সাহায্যে বা জনসাধারণকে যুক্ত করে বনের পুনরুদ্ধার এবং সেই বনভূমিকে সংরক্ষণ করা বা বনের যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে সংরক্ষণ করা এবং সঠিক ব্যবস্থাপনা, এটি কিন্তু JFM এর মূল ভূমিকা। এবার আমরা চলে আসছি পরের কোশ্চেনে, যে মানবদেহের মোট করোটিয় স্নায়ু এবং সুষুম্না স্নায়ু কটি। তো আমরা জানি মোট 12 জোড়া হচ্ছে করোটিয় স্নায়ু এবং মোট 31 জোড়া হচ্ছে সুষুম্নীয় স্নায়ু বর্তমান। তারপরে দিচ্ছে একটি বিশেষ তারপরে প্রশ্নটি দিয়েছে যে ড্যাশ একটি বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তো এটি কিন্তু হয়ে যাবে টেলোমিয়ার। তো টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের প্রান্তভাগে অবস্থিত একটি স্পেশাল নিউক্লিওটাইড সিকোয়েন্স, যা কিন্তু ক্রোমোজোমের ক্ষয় বা অন্যান্য ড্যামেজ বা ক্রোমোজোমের ড্যামেজকে কিন্তু হতে দেয় না, এবং টেলোমিয়ার আছে বলেই কিন্তু আমাদের ক্রোমোজোম ক্ষয় হয় না। তো এখানে কিন্তু হয়ে যাবে টেলোমিয়ার বা একদম এন্ড প্রান্ত যেটাকে বলছি আমরা, সেটি কিন্তু টেলোমিয়ার। এরপর দিয়েছে যে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো। তো কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হতে পারে কি কি। তাহলে এখানে কিন্তু একের বা একের অধিক হতে পারে, কারণ আমরা জানি যে কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি হতে পারে। তো আমরা একদম প্রকট দিয়ে শুরু করছি। তাহলে কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত যদি দুটোই প্রকট হোমোজাইগাস হয় তাহলে বড় হাতের বি এবং বড় হাতের আর দুটি কিন্তু হবে BBRR। তারপর যদি আমরা প্রথমটিকে হোমোজাইগাস প্রকট রেখে পরেরটিকে হেটেরোজাইগাস প্রকট করি, অর্থাৎ বড় হাতের বি বড় হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর। এরপর যদি আমরা সেকেন্ড ক্যারেক্টার অর্থাৎ অমসৃণ লোমযুক্তটাকে হেটেরোজাইগাস প্রকট করি তাহলে কিন্তু হয়ে যাবে বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর বড় হাতের আর। এবং তারপর যদি আমরা দুটোকেই বা দুটো ক্যারেক্টার অর্থাৎ কালো বর্ণ এবং অমসৃণ লোম এই দুটোকেই যদি আমরা হেটেরোজাইগাস প্রকট রাখি তাহলে কিন্তু হয়ে যাবে সেম ফিনোটাইপ, অর্থাৎ কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত, যেটি হচ্ছে বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর। তারপর যেটা আছে ড্যাশ ব্যক্তিজনিকে পুনরাবৃত্তি ঘটে বা পুনরাবৃত্তি করে। তো এটি হচ্ছে যে বংশগতি। ঠিক আছে, অর্থাৎ কোনো জীবের জীবনচক্রের ইতিহাস অনেক ক্ষেত্রে তার পূর্বপুরুষের যে বিবর্তন সেটি কিন্তু রূপান্তর করে।
তো এটি কিন্তু হেকেলের বায়োজেনেটিক সূত্র অনুসারে এইটা কিন্তু আমরা খুঁজে পাই যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, এটা কিন্তু হেগেলের বায়োজেনেটিক সূত্র থেকে আমরা পাই। এরপর চলে আসছে ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। এটা হচ্ছে অ্যালার্জেন হতে পারে, এটি হচ্ছে মেন টপিক হচ্ছে অ্যালার্জেন। এছাড়াও আমরা কিন্তু পরাগরেণু বা ধূলিকণা এই ধরনের কিছু লিখতে পারি, কিন্তু মেন যে উত্তর সেটি কিন্তু হয়ে যাবে এখানে অ্যালার্জেন। এরপর হচ্ছে যে চোরাশিকার অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশ। তো এটি হবে যে প্রাণীর দেহজ উপাদান। ওকে, যদি আমরা দেহজ উপাদান দেখি তাহলেই কিন্তু আমাদের একেবারে সবকটা যে চামড়া, দাঁত, শিং, হাড় যা যা কিছু আছে সেগুলো কিন্তু আমরা সব একসাথে কভার করে ফেলতে পারবো যদি আমরা দেহজ উপাদান লিখি। ঠিক আছে, যেহেতু চোরা শিকার বলেছে তাই কিন্তু এখানে দেহজ উপাদান হবে। ওকে, এরপর আমাদের দিয়েছে যে ম্যাচিং একটা আছে ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ, অর্থাৎ এ স্তম্ভ বি স্তম্ভ মেলাতে। তো আমরা সলিউশনটা দেখে নেবো। তো প্রথমে যেটা আছে এডিএইচ। তো এডিএইচ আমরা জানি যে কোথায় কাজ করে। এডিএইচ হচ্ছে যে নেপ্রনের দূরবর্তী সংবর্ধন এলাকায় কিন্তু জলের পুনঃশোষণে সাহায্য করে। তো এটি হয়ে যাবে এডিএইচ এর সঙ্গে রাইট। তারপর হচ্ছে অ্যামাইটোসিস। তো অ্যামাইটোসিসের সঙ্গে যেটি যাবে সেটি হচ্ছে অ্যামাইটোসিস আমরা জানি যে বেমতন্তু গঠন হয় না। তারপর থ্যালাসেমিয়া আমরা জানি যে থ্যালাসেমিয়া একটি অটোজম বাহিত রোগ। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে থ্যালাসেমিয়ার সাথে অটোজম অবস্থিত। তারপর হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তো সমবৃত্তীয় অঙ্গ আমরা জানি যে এটি কিন্তু অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, অর্থাৎ বি যেটা আছে সেটি হয়ে যাবে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ বা সমবৃত্তীয় অঙ্গ। এরপর হচ্ছে যে মানব জনসংখ্যা বৃদ্ধি। তো এটা জানি যে মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে, জলাভূমি হ্রাসপ্রাপ্ত হচ্ছে, কারণ জলাভূমি ভরাট করে সেখানে বসতি গড়ে উঠছে। তারপর পক্ষী পরাগী ফুল, সেটি কিন্তু পলাশ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে পক্ষী পরাগী পুষ্প কোনটি, এটি আমাদের বারবার কিন্তু পরীক্ষায় আসে, সেটি হয়ে যাবে কিন্তু পলাশ। এবার আমরা চলে আসি বিভাগ গতে। তো বিভাগ গতে যে প্রথম প্রশ্নটি আছে সেটি বলছে যে কোষচক্রের জি1 এবং জি2 দশার সংশ্লিষ্ট বস্তুর একটি তালিকা তৈরি করা এবং তালিকার সাহায্যে দেখা। তো আমরা জানি যে জি1 দশায় কি কি আমরা পাই। তো জি1 দশায় মেনলি হচ্ছে যে আরএনএ, প্রোটিন, ওকে, এটিপি এবং নিউক্লিওটাইড আমরা পাই, যেটি কিন্তু আমাদের এস দশায় যা যা প্রয়োজন। অর্থাৎ আমরা জানি যে ইন্টারফেস দশায় কি কি আমরা পাই, যে জি1, এস এবং জি2। অর্থাৎ এখানে দিই যে জি1 এবং জি2, অর্থাৎ এস দশার আগের দশা এবং এস দশার পরের দশাকে আমাদের লিখতে হবে যে কি কি উপাদান তৈরি বা সংশ্লিষ্ট হয়। তো এস দশা আমরা জানি যে ডুপ্লিকেশন হয়, তো সেই ডুপ্লিকেশন হওয়ার জন্য যা যা প্রয়োজন হবে সেটা কিন্তু জি1 দশায় তৈরি হবে, অর্থাৎ আরএনএ, প্রোটিন, উৎসেচক, ওকে, এটিপি, নিউক্লিওটাইড সব কিন্তু জি1 দশায় তৈরি হবে। আর জি2 দশা হচ্ছে এস দশার পরবর্তী স্টেজ। কিন্তু জাস্ট আমাদের থেকে জানতে চেয়েছে যে কোন দশা কার পর হয় সেটি স্টুডেন্ট জানে কিনা। অর্থাৎ এস দশার ক্ষেত্রে, এস দশায় কি আমরা জানি এস দশায় ডুপ্লিকেশন হয়, তো সেই এস দশার ক্ষেত্রে যা যা কিছু দরকার হবে সেগুলো সবই কিন্তু জি1 দশায় তৈরি হয়ে যাবে, এবং এম দশায় যা যা দরকার লাগবে সেগুলো কিন্তু জি2 দশায় তৈরি হবে। তো এইভাবে আমাদের এটা ভেবে লিখতে হবে। এরপর দিয়েছে নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতিটি ব্যাখ্যা করো, কোরকোদ্গম এবং পুনরুৎপাদন। তো কোরকোদ্গম এবং পুনরুৎপাদন, তো যদি আমরা দেখি যে কোরকোদ্গমে কি হয়, এটা একটি অযৌন জননের একটা পার্ট, যেখানে মাতৃদেহতে কোনো একটি স্থানে স্ফীতি বা মুকুল সৃষ্টি হয়। সেই মুকুল পুষ্টি এবং বৃদ্ধি পেয়ে মাতৃদেহ থেকে খসে যায় এবং নতুন উদ্ভিদের বা নতুন জীবের সৃষ্টি করে। তো এক্ষেত্রে আমরা হাইড্রা বা ইস্টের ক্ষেত্রে এই ধরনের জিনিস আমরা দেখতে পাই, যে মাতৃদেহে ছোট বার্ডের সৃষ্টি হলো, তারপর সেই বার্ড বা মুকুল মাতৃদেহ থেকে পুষ্টি পেয়ে আস্তে আস্তে সেটি মাতৃদেহ থেকে আলাদা হয়ে গেল। এরপর যেটা হচ্ছে পুনরুৎপাদন। পুনরুৎপাদনের ক্ষেত্রে কি হয়, এটি জীবদেহ সম্পূর্ণ প্রথমে বিচ্ছিন্ন হয়ে যায়, বা কোনো কারণে যদি কোনো জীবদেহের কোনো অংশ কেটে যায় বা প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন হয়, তো সেক্ষেত্রে দেখা যায় কিছু প্রাণীর ক্ষেত্রে দেহের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে গেলেও সেই বিচ্ছিন্ন অংশ থেকে কিন্তু পুরো নতুন জীবের সৃষ্টি হয়। তো এখানে যদি উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই, তাহলে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অংশ দেখতে পাওয়া যায়। তাহলে এই দুটোর ক্ষেত্রে দুটো পদ্ধতি শুনতে বা দেখতে এক হলো, কিছু ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। প্রথমটি হচ্ছে বার্ডিং, যেখানে মাতৃদেহ থেকে প্রথমে মুকুলের সৃষ্টি হয়, তারপর সেই মুকুলটি পুষ্টি পেয়ে বৃদ্ধি পেয়ে মাতৃদেহ থেকে আলাদা হয়, নতুন জীব সৃষ্টি করে। আর পুনরুৎপাদনের ক্ষেত্রে কি হয়, প্রথমে সেটি আলাদা হয় দেহ থেকে, তারপর সেই অংশটি কিন্তু পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। তো এরপরে দিয়েছে যে ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটারোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কি কি পরিবর্তন ঘটতে পারে। তো আমরা জানি যে হেটারোক্রোমাটিন হচ্ছে নিষ্ক্রিয় এবং ইউক্রোমাটিন হচ্ছে সক্রিয়। যদি আমাদের ইউক্রোমাটিনের বদলে হেটারোক্রোমাটিন বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমাদের
জিনের নিষ্ক্রিয়তা বৃদ্ধি পাবে এবং ক্রসিং ওভারের ক্ষেত্রে কিন্তু নতুন ক্যারেক্টার সহজে সৃষ্টি হবে না। তারপর এখানে বলেছে নিচের দুটি শব্দের ব্যাখ্যা করতে বলেছে, একটি হচ্ছে জিনোটাইপ এবং অপরটি হচ্ছে সংকরায়ন। তো জিনোটাইপ হচ্ছে যে কোনো একটি জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য যতগুলো জিন দায়ী সেই জিনের সমষ্টিকেই কিন্তু বলা হচ্ছে জিনোটাইপ। একটা জিনের সমষ্টি অর্থাৎ জিনের গঠন বা বিন্যাসকেই কিন্তু বলা হচ্ছে জিনোটাইপ। আর সংকরায়ন হচ্ছে যে যখন দুটি বিপরীত জিনোটাইপ যুক্ত জীবের সংকরণ ঘটানো বা প্রজনন ঘটানো হয়, যার ফলে কিন্তু অপত্য জীব সৃষ্টি হয়, তখন সেই অপত্য জীবটিকে কিন্তু বলা হয় হাইব্রিড। অর্থাৎ যখন বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের প্রজনন ঘটানো হয়, তাহলে যে অপত্যটি উৎপন্ন হয় সেই অপত্যটিকে কিন্তু বলা হচ্ছে হাইব্রিড বা সংকর, কারণ তার দেহে কিন্তু দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জিন বর্তমান। তো সেক্ষেত্রে কিন্তু সেই জিনটিকে বলা হচ্ছে, সেই জীবটাকে বলা হচ্ছে হাইব্রিড, এবং যে প্রসেসে আমরা হাইব্রিড উৎপন্ন করছি সেই প্রসেসটাকে কিন্তু বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে যদি আমরা বিশুদ্ধ বেটে মটর গাছের ক্রস ঘটাই, তাহলে উৎপন্ন হয় শঙ্কর লম্বা মটর গাছ। তো এই যে প্রসেসটা হলো সেই প্রসেসটাই হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তারপর আমরা পরের কোশ্চেনে আসি, যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন, তাহলে এদের মধ্যে দুটি পুত্র সন্তান হয়, তাহলে পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? তাহলে যেহেতু হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই এক্ষেত্রে কিন্তু মহিলাটি হচ্ছে বা মা কিন্তু হচ্ছে বাহক এবং পুরুষ কিন্তু হচ্ছে নর্মাল। তাহলে যদি আমরা ক্রসের মাধ্যমে দেখি, তাহলে আমরা পাই যে যদি মাতা হচ্ছে ক্যারিয়ার, তাহলে প্রথম যে পুত্রটি হবে সেই একটি পুত্র কিন্তু হবে স্বাভাবিক এবং অপর পুত্রটি কিন্তু হয়ে যাবে হচ্ছে রোগী। অর্থাৎ যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাহলে একটি পুত্র হওয়ার সম্ভাবনা কিন্তু রোগী এবং অপর পুত্রটি কিন্তু স্বাভাবিক। তাহলে এখানে দিয়েছে যে তাহলে পুত্রটির দেহে হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ জিজ্ঞেস করেছে যে সেই সন্তানদের মধ্যে, তার পুত্র সন্তানদের মধ্যে কতগুলি পুত্র হিমোফিলিয়া আক্রান্ত হবে। তাহলে এখানে কিন্তু হয়ে যাবে 50%, বা দুটি পুত্রের মধ্যে একটি পুত্র কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হবে, অর্থাৎ 50%। এরপর দিয়েছি ইউট্রোফিকেশন এবং বায়োম্যাগনিফিকেশনের মধ্যে তুলনা করো। তো আমরা জানি যে বায়োম্যাগনিফিকেশন কি, যে অবিয়োজনশীল বা বিষাক্ত পদার্থ যখন পরিবেশের মধ্যে সহজে বিয়োজিত হয় না, তখন সেটি মাটিতে বা জলের মধ্যে জমতে থাকে, এবং যখন সেই সমস্ত দূষিত জল কোনো ছোট মাছ খায়, তাহলে সেই মাছের দেহে সেই দূষণটি জমে। তারপর সেই মাছকে যখন একটি পাখি খায়, সেই পাখির দেহে সেই দূষণটি যায়, আস্তে আস্তে সেই দূষণটি হায়ার লেভেল অবধি, আমাদের যে ফুড চেন আছে সেই ফুড চেনের হায়ার লেভেল অবধি কিন্তু সেই দূষণটি কিন্তু চলে যায়। আর ইউট্রোফিকেশন কি, যখন জলভাগে অতিরিক্ত নাইট্রোজেন এবং ফসফেট যুক্ত পুষ্টি প্রবেশ করে, প্রচুর পরিমাণে শৈবালের বৃদ্ধি পায়, যার ফলে কি হয়, জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং এর ফলস্বরূপ প্রচুর জলজ প্রাণী কিন্তু মারা যায়। তো এখানে দিয়েছে ইউট্রোফিকেশন এবং বায়োম্যাগনিফিকেশনের পার্থক্য। তো আমরা দুটি ভাগে লিখে নিতে পারি, একটা হচ্ছে কারণ, যে কি জন্য হয়, এবং অপরটা হচ্ছে ফলাফল। তো এইভাবে আমরা ভাগ করে লিখতে পারি। এরপর দিয়েছে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি সমস্যার সৃষ্টি হয়। তো আমাদের প্রথমে যে 4টি স্টেপ আমরা পড়ে এসেছিলাম, যে নাইট্রোজেন সংবর্ধন অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন অর্থাৎ আর ডিনাইট্রিফিকেশন। তো নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়া মানে এই স্টেপগুলো ব্যাহত হচ্ছে। তাহলে আমাদের সেইভাবে এই কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করতে হবে, যে আমরা যদি লাস্ট স্টেপটি দেখি, যে ডিনাইট্রিফিকেশন যদি ব্যাহত হয়, তাহলে কি হবে, যে নাইট্রোজেন গ্যাস বাতাসে আর মুক্ত হতে পারছে না। তো কি হবে, বাতাসে নাইট্রোজেন পরিমাণ হ্রাস পাবে। ওকে, তারপর হচ্ছে যে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া কি হয়, নাইট্রাস অক্সাইড তৈরি হয়। তো নাইট্রাস অক্সাইড কি আমরা জানি যে একটি গ্রিন হাউস গ্যাস, তো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। তো এইভাবে কিন্তু আমাদের এই কোশ্চেনটা অ্যাপ্রোচ করতে হবে। এছাড়াও যদি ডিনাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রোজেন চক্রের একটা পার্ট, 4th স্টেপ আমরা জানি। তো ডিনাইট্রিফিকেশন হচ্ছে না, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস বায়বীয় রূপে বাতাসে বা বায়ুমণ্ডলে মিশতে পারছে না, যার ফলে কি হয়, সেটি কিন্তু জমছে মাটিতে। অর্থাৎ নাইট্রেট জাতীয় যৌগ যদি মাটিতে জমে, আমরা কি জানি, সেই নাইট্রেট যৌগ যদি কোনো কারণে জলে গিয়ে মেশে, তাহলে মাটিতে নাইট্রেটের পরিমাণ বৃদ্ধি পাবে, জলে নাইট্রোজেন জাতীয় পুষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে কি হবে, অ্যালগাল ব্লুম সৃষ্টি হবে। তো অ্যালগাল ব্লুমের ফলে কি হয়, জলাশয়ের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে, যার ফলে কি হবে, জলীয় বাস্তুতন্ত্র যেটা আছে তার স্টেবিলিটি নষ্ট হবে। তো এইভাবে আমরা এই কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করবো। এরপর দিয়েছে যে ইন্দো-বার্মা ও সুন্দরল্যান্ড হটস্পটের বিপন্ন জীবজন্তু বা জীববৈচিত্র্যের একটি তালিকা প্রস্তুত করতে বলেছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইন্দো-বার্মা এবং সুন্দরল্যান্ডে যে কি জীববৈচিত্র্য বিপন্ন, যেমন এশিয়ার হাতি, সুমাত্রান গন্ডার ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলো ছকের মাধ্যমে লিখব।
এবার এই যে সমুদ্রের জলের তাপমাত্রা এবং অম্লত্ব বাড়লে সমুদ্রের জীববৈচিত্র্যে কি কি প্রভাব পড়তে পারে। তো যদি আমরা দেখি সমুদ্রের জলের যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আমরা দেখতে পাবো যে সমুদ্রের জলের যে ভারসাম্য আছে বা এই সমস্ত প্রাণীগুলি একটি নির্দিষ্ট টেম্পারেচার সহ্য করতে পারে বা তাদের বেঁচে থাকার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়, সেই সমস্ত জীবগুলি মারা যাবে। তারপর যদি অম্লত্ব বৃদ্ধি পায় তাহলে আমরা জানি যে সমস্ত প্রাণীগুলির খোল বা খোলস ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত, তাহলে সেই ক্যালসিয়াম কার্বনেটের ঘনত্ব বা কার্বনেট আয়নের ঘনত্ব কমে যাবে, যার ফলে কি হবে, তাদের যে খোলস সেই খোলসগুলি পাতলা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, যার ফলে কি হবে, সেই প্রাণীগুলি মারা যাবে। এরপর দিয়েছে যে উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের ভূমিকা। দিয়েছে যে যে কোনো দুটি ভূমিকা লিখতে, তো আমরা মেন দুটি ভূমিকায় লিখবো। একটা হচ্ছে যে অক্সিন কোষ বিভাজন এবং বৃদ্ধিতে সাহায্য করে এবং নতুন মূল সৃষ্টিতে অর্থাৎ নতুন অঙ্গ সৃষ্টিতে কিন্তু এই অক্সিন সাহায্য করে। অর্থাৎ এছাড়াও আমরা লিখতে পারি যে অক্সিন হরমোন আলোকবর্তী চলন, অর্থাৎ উদ্ভিদ যে সূর্যের দিকে বেঁকে যায় সেই চলনও কিন্তু অক্সিনের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ অক্সিন কি হয়, এটি কিন্তু আলো সহ্য করতে পারে না, তাই অক্সিন কি হয়, আলোর অপোজিটে গিয়ে জমায়, যার ফলে কি হয়, সেই অঙ্গের বৃদ্ধি দ্রুত হয়, যার ফলে কি হয়, উদ্ভিদটি সূর্যের দিকে বেঁকে যায়। ব্যক্তি রাস্তা চলাচল করার সময় কিভাবে উপযোজন প্রক্রিয়া সুসম্পন্ন করে। তাহলে উপযোজন যদি আমরা বলি যে উপযোজন কি, তাহলে মেনলি দুভাগে আমরা বুঝতে পারি। একটা হচ্ছে মনস্তাত্ত্বিক কন্ডিশন, যেখানে মানুষ পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়। অপরটি হচ্ছে চোখের জৈবিক প্রক্রিয়া বা যখন চোখের লেন্স বিভিন্ন দূরত্বে থাকা বস্তুর উপর ফোকাস করে এবং যার ফলে লেন্সের আকৃতির পরিবর্তন ঘটে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে নিকটবর্তী বস্তু এবং দূরবর্তী বস্তু। তো নিকটবর্তী বস্তুর ক্ষেত্রে কি করে, লেন্স তার নিজের বক্রতা বাড়িয়ে নেয় এবং ফোকাস দৈর্ঘ্য কমিয়ে নেয়, এক্ষেত্রে সিলিয়ারি পেশির সংকোচন ঘটে। তারপরে যেটা দূরবর্তী বস্তু, সেক্ষেত্রে কিন্তু সিলিয়ারি পেশির শিথিলায়ন ঘটে, যার ফলে কি হয়, লেন্সের বক্রতা হ্রাস পায় এবং ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এইভাবে আমরা লিখতে পারি যে একজন ব্যক্তি উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করছে। এরপর দিয়েছে যে একজন ব্যক্তি 24 ঘন্টার প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের কাজ একটি করে ভূমিকা লেখো বা একটি করে কাজ লেখো। এই প্রশ্নগুলো কিন্তু একদমই ডাইরেক্ট প্রশ্ন নয়, এগুলো একটু কিন্তু ভেবে ভেবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। প্রথমে যেটা আছে যে হাইপোথ্যালামাস কি কাজ করে, আমরা জানি যে হাইপোথ্যালামাস তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ওকে, বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে, ঘাম হবে কি হবে না, কাঁপুনি হবে কি হবে না, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এক কথায় হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করছে। আর সুষুম্না শীর্ষক অর্থাৎ মেডুলা অবলঙ্গাটা কি করে, হৃদস্পন্দনের হার, শ্বসন প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদিগুলোকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ঘুরিয়ে ফিরে কিন্তু এখানে তোমাদেরকে হাইপোথ্যালামাস আর মেডুলা অবলঙ্গাটার কাজগুলোই কিন্তু লিখতে হবে। এরপর দিয়েছে যে স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। তো আমরা জানি যে প্রথমে হচ্ছে স্নায়ুকোষ হচ্ছে গঠনগত কার্যগত একক, স্নায়ুকোষ হচ্ছে নিউরন, ওকে। তারপর হচ্ছে যে স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু হচ্ছে বহু সংখ্যক স্নায়ুকোষ নিয়ে কিন্তু তৈরি হচ্ছে স্নায়ুতন্তু, আর বহু সংখ্যক স্নায়ুতন্তু কিন্তু আবরণী কলার দ্বারা আবৃত হয়, তৈরি হচ্ছে স্নায়ু। অর্থাৎ যদি আমরা লাস্ট টেস্টটি দেখি, স্নায়ুকোষ, স্নায়ুতন্তু এবং স্নায়ু, এটি কিন্তু এই তিনটের মধ্যে হচ্ছে আন্তঃসম্পর্ক। তো যদি আমরা ছবিটাও দেখি, তো এটি হচ্ছে নিউরন অর্থাৎ স্নায়ুকোষ, তারপর হচ্ছে স্নায়ুতন্তু, তারপর এই পুরোটা কিন্তু হচ্ছে স্নায়ু বা নার্ভ। এই যে স্নায়ুতন্তু, এখানে অনেকগুলো স্নায়ুতন্তু পরপর বর্তমান, যেমন হচ্ছে এইটি একটি স্নায়ুতন্তু গুচ্ছ, এখানে একটি স্নায়ুতন্তু, এইটি একটি স্নায়ুতন্তু, এটি একটি স্নায়ুতন্তু। তো অনেকগুলি স্নায়ুতন্তু পরস্পর আবরণ করার মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে কিন্তু স্নায়ু সৃষ্টি করছে। এরপর তোমাদের আবার একটি ক্রস আছে, বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মোটর গাছের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত বীজ ধারণকারী মোটর গাছের ইতর পরাগযোগ ঘটালে F1 জনুতে যেসব জিনোটাইপিক অনুপাত 2, তো সেগুলোর ছড়ানোর সাথে দেখো। তো এখানে তোমাদের পুরো ক্রসটা চাইনি, দিয়েছে যে সমস্ত জিনোটাইপিক অনুপাত 2 সেগুলি কিন্তু ছকের সাহায্যে দেখাতে। তাহলে আমাদের দেখতে হবে যে জিনোটাইপ হচ্ছে কোনগুলো হচ্ছে 2। তাহলে আমাদের প্রথমে ক্রসটি করে নিতে হবে, অথবা আমাদের যদি মুখস্থ থাকে, কারণ এটি কিন্তু আমাদের মেন্ডেলের ক্রস থেকে একদম হুবহু দিয়েছে। তাহলে আমরা দেখতে পাবো যে যে সমস্ত জন্য জিনোটাইপিক অনুপাত 2, তাহলে আমরা দেখতে পাই হচ্ছে বড় হাতের আর বড় হাতের আর বড় হাতের হয় ছোট হাতের হয়। তো এটি কিন্তু হচ্ছে 2, অর্থাৎ এখানে হচ্ছে প্রথম ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু হোমোজাইগাস প্রকট এবং তারপরে কিন্তু হেটেরোজাইগাস প্রকট। এরপরে তাই আছে যে প্রথম আর এর ক্ষেত্রে কিন্তু হেটেরোজাইগাস প্রকট, তারপরে কিন্তু হচ্ছে হোমোজাইগাস প্রকট। এরপরে যেটা আছে সেটি প্রথমের ক্ষেত্রে কিন্তু বড় হাতের আর ছোট হাতের আর ছোট হাতের হয় তারপরের ক্ষেত্রে কিন্তু ছোট হাতের আর ছোট হাতের আর বড় হাতের হয়
ছোট হাতের y। অর্থাৎ যদি আমরা ভালো করে স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে দুই অনুপাত আমরা কার কার মধ্যে দেখতে পাচ্ছি। তো আমরা যদি প্রথমটাকে দেখি আর সেকেন্ডটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একটি ক্যারেক্টারের জন্য যদি একটি ক্যারেক্টারের ক্ষেত্রে যদি হোমোজাইগাস প্রকট এবং অপর ক্যারেক্টারের জন্য যদি হেটেরোজাইগাস প্রকট থাকে তাহলে কিন্তু আমরা জিনোটাইপিক অনুপাত 2 দেখতে পাচ্ছি। এবং পরবর্তী দুটো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে একটি ক্যারেক্টারের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এবং পরের ক্যারেক্টারের ক্ষেত্রে হোমোজাইগাস প্রচ্ছন্ন, তাহলে কিন্তু তার জিনোটাইপিক অনুপাত হচ্ছে 2। তাহলে এটি একদম মুখস্থ করে নেবে তোমরা যে দুটি প্যাটার্নে আমরা ভাগ করতে পারি। একটির ক্ষেত্রে হচ্ছে হোমোজাইগাস প্রকট, হেটেরোজাইগাস প্রকট। ওকে, দুটো ক্যারেক্টারের ক্ষেত্রে অর্থাৎ দুটো আমরা এখান থেকে জিনোটাইপ পাচ্ছি। পরের ক্ষেত্রে আমরা পাচ্ছি, পরের দুটোর ক্ষেত্রে আমরা পাচ্ছি একটি হচ্ছে হেটেরোজাইগাস প্রকট, হোমোজাইগাস প্রচ্ছন্ন, হোমোজাইগাস প্রচ্ছন্ন, হেটেরোজাইগাস প্রকট। তাহলে এখানে আমরা দুটো পাচ্ছি, অর্থাৎ টোটাল 4টে জিনোটাইপ আমরা পাচ্ছি যাদের জিনোটাইপিক অনুপাত 2। তারপরে যে একটি উঁচু কোডরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে কোনো দুটি প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও। তো এটি আমরা জানি যে তারা কি ধরনের জীবন সংগ্রাম করতে পারে। একটা হচ্ছে আন্তঃপ্রজাতি, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি, একটা হচ্ছে ইন্ট্রা, অপরটা হচ্ছে ইন্টার। তো ইন্টার ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে দুটি ভিন্ন জাতীয় প্রাণী যখন সংগ্রাম করছে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ইন্টার স্পেসিফিক, অর্থাৎ আন্তঃপ্রজাতি সংগ্রাম। এবং ইন্ট্রা স্পেসিফিক হচ্ছে যখন দুটি সেম প্রজাতি বা দুটি একই প্রজাতি পরস্পরের সঙ্গে সংগ্রাম করছে, তাহলে সেটি হয়ে যাচ্ছে অন্তঃপ্রজাতি বা ইন্ট্রা স্পেসিফিক। ইন্টার আর ইন্ট্রা একটু আমাদের গোলা। ইন্টার হচ্ছে যখন দুটি ভিন্ন, আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হয়, তো ইন্টারন্যাশনাল মানে হচ্ছে দুটি ভিন্ন দেশের মধ্যে খেলা। তো এখানেও সেম তেমনি যে ইন্টার স্পেসিফিক মানে হচ্ছে দুটি ভিন্ন প্রজাতির মধ্যে যখন লড়াই, এবং অপরটি হচ্ছে দুটি সেম প্রজাতির মধ্যে লড়াই, সেটা হচ্ছে ইন্ট্রা। এরপর দিচ্ছে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সাথে আরবিসির আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো এবার আমরা জানি যে উটের আরবিসি কি হয়, দ্বিপতল না হয় ডিম্বাকার বা উপবৃত্তাকার হতে পারে, হয় মানে উপবৃত্তাকার হয়। এর কারণ আমরা জানি যে যখন অতিরিক্ত, আমরা জানি যে উট হচ্ছে মরুভূমির প্রাণী, তাই অতিরিক্ত পরিমাণে জল যখন ক্ষয় হয় তো উটের যে আরবিসিগুলি আছে সহজে ফেটে যায় না, বা সহজে ফেটে যায় না কারণ এই স্ট্রাকচারাল চেঞ্জের জন্য। এছাড়া যখন উট যখন দ্রুত জল পান করে তারপরেও কিন্তু অতিরিক্ত জল শোষণের জন্য কিন্তু এই আরবিসিগুলো ফেটে যায় না, কারণ এই উপবৃত্তাকার বা ডিম্বাকার আকৃতির জন্য। তো এটি কিন্তু একটা অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা বলতে পারি, কারণ উট যেহেতু মরুভূমিতে থাকে তাই তার এই দুটো ক্যারেক্টার না হলে উটের কিন্তু সার্ভাইভ করা পসিবল ছিল না। তো এই কারণেই কিন্তু উটের আরবিসি গুলো কিন্তু উপবৃত্তাকার, দ্বিপতল না হয় উপবৃত্তাকার। এরপর আমরা চলে আসছে হচ্ছে ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কিভাবে আঙুলের বৈশিষ্ট্য বা পরিবর্তিত হয়েছে। তো আমরা জানি যে ঘোড়ার যদি আমরা অভিব্যক্তি বা অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো দেখি তো সেখানে হচ্ছে ইউহিপাস, মেরিজিপাস এবং ইকুয়াস। ওকে, এই স্টেপগুলো আমরা দেখতে পাই। তো প্রাথমিক দশা যেটা আছে, তো প্রাথমিক দশা হচ্ছে আদিম ঘোড়া, তাদের অগ্র এবং পশ্চাৎ উভয় পদে কিন্তু 5টি করে আঙুল ছিল, ঠিক আছে। তারপর যদি আমরা মধ্য দশা থাকি অর্থাৎ মেরিজিপাস স্টেজে, তাহলে কিন্তু আঙুলের সংখ্যা কমে 3টিতে আসে এবং মাঝের আঙুলটি কি হয় প্রাধান্য লাভ করে এবং পার্শ্ববর্তী আঙুলগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। এবং আধুনিক দশা অর্থাৎ মেরিজিপাস থেকে যখন আমরা ইকুয়াসে আসছি তখন কিন্তু একটি করে আঙুলই বর্তমান এবং বড়, যাকে আমরা খুর বলি, সেটি হচ্ছে ঘোড়ার যে আগে যে 3টে আঙুল বর্তমান ছিল সেই 3টে আঙুলের মধ্যবর্তী আঙুলটি, এবং বাকিগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তো সুতরাং এইভাবে আমরা বলতে পারি হচ্ছে ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে আঙুলের পরিবর্তন ঘটেছে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি হচ্ছে বিভাগ ঘতে। এখানে হচ্ছে একটা বিজ্ঞানসম্মত চিত্র আমাদের অঙ্কন করতে হয়। তো এখানে পয়েন্টিংগুলো এরকমভাবে করা আছে, কিন্তু আমরা যখন পরীক্ষায় যখন আমরা করব তখন কিন্তু আমরা এইভাবে করব না। আমরা কি করব, এখানে একটা স্ট্রেট লাইন টানবো, তারপরে এইগুলোকে, এই যে পয়েন্টিংগুলো আছে পয়েন্টিংগুলোকে আমরা একেবারে এই ধারে নিয়ে চলে আসবো, দিয়ে আমরা এখানে লিখবো 1 2 3 4 করে আমরা এরকমভাবে পরপর ধরে লিখবো। যেমন এখানে কর্নিয়াটা আমার এই পাশে আছে, তো আমরা এবার লাইন টেনবো, লাইন টেনে আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে চলে আসবো। এখানে আমরা স্কেল ইউজ করব। ওকে, স্কেল ইউজ করে আমরা একটা স্ট্রেট লাইন করে এখানে নিয়ে চলে আসবো, দিয়ে আমরা লিখবো। এইভাবে আমরা পরপর করে লিখতে থাকবো, তাতে কী হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে। যেমন এখানে ভিট্রিয়াস হিউমার দিয়েছে, তো ভিট্রিয়াস হিউমারকে আমরা এখানে লাইনটা যেমন টেনেছি অ্যারোটা দেবো, অ্যারোটা দিয়ে আমরা স্ট্রেট টেনে এখানে নিয়ে চলে আসবো। এখানে নিয়ে চলে এসে আমরা পরপর লিখতে শুরু করবো। ওকে, এখানে 1 2 3 4 5 6 7 8টা মতো পয়েন্টিং করা আছে। পরীক্ষায় তোমাদের অতগুলো করে পয়েন্টিং করতে দেবে না, 3 4টে করে করতে দেয়। তো আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। ওকে, অপটিক্যাল না, আমরা যদি এটাকে এরকমভাবে ডাইরেক্ট স্ট্রেট টেনে লিখে দিই,
তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হবে। দিয়ে আমরা এখানে লিখলাম অপটিক্যাল নার্ভ। এইভাবে আমরা পরপর করে লিখবো, এবং এই চিত্রের ক্ষেত্রেও আমাদের কিন্তু সেম। এবার আমরা চলে আসছি হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে ক্রাস সংরক্ষণের ভূমিকা এবং পিবিআর থেকে সংরক্ষণ সংক্রান্ত কী কী তথ্য পাওয়া যায়। তো ক্রাস সংরক্ষণ হচ্ছে তরল নাইট্রোজেনে 196 ডিগ্রি টেম্পারেচারে সংরক্ষণকে বলা হচ্ছে ক্রাস সংরক্ষণ। তাহলে ক্রাস সংরক্ষণের যদি মেন ভূমিকা কি যদি বলে, তাহলে বলতে হবে যে কোনো প্রজাতি যদি পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায়, তাও কিন্তু আমরা ক্রাস সংরক্ষণের মাধ্যমে আমরা সেগুলোকে রেখে দিতে পারি, যাতে পরবর্তীকালে আমরা গবেষণায় সেগুলোকে ইউজ করতে পারি। এছাড়াও জিন ব্যাংক স্থাপন, অর্থাৎ আমাদের এত বিপুল প্রজাতি, সেই প্রজাতিগুলির প্রতিটা যদি আমরা জিন বা জিনোটাইপকে একত্রিত করে রাখতে পারি, বা সিড ব্যাংক, উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা সিড ব্যাংক মানে বীজ আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা বংশানুক্রমিকভাবে সেই বৈচিত্র্যগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। পরবর্তীকালে কোনো যদি আমরা সেই উদ্ভিদ বা সেই প্রাণীটিকে আবার পৃথিবীকে ফিরিয়ে আনতে পারি, বা কোনো কারণে যদি সেই উদ্ভিদ বা প্রাণীটি লুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে, তাহলে তাদেরকে আবার আমরা পৃথিবীর মধ্যে ব্যাক করাতে পারি। তো জিন ব্যাংক স্থাপনের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। তাহলে যে পিবিআর, অর্থাৎ পিবিআর হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তো এটি হচ্ছে একটা স্থানীয় নথি যা কোনো একটি পার্টিকুলার এরিয়া জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য প্রদান করে, বা এই কোনো নির্দিষ্ট এলাকায় জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেজিস্টার করে রাখা হয়। তো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা পাই সেগুলি হচ্ছে যে নির্দিষ্ট এলাকায় সমস্ত প্রাণী, উদ্ভিদ, অণুজীব, ঠিক আছে, তাদের স্থানীয় নাম, এগুলো আমরা পাই। তারপর হচ্ছে সেই সমস্ত উদ্ভিজ্জ এবং প্রাণীজ ফসল কীভাবে ব্যবহার করা হয় সেগুলো আমরা পাই। তারপর হচ্ছে যদি কোনো কারণে সেগুলো লুপ্ত হয়ে যায়, ঠিক আছে, তাহলে বা লুপ্ত হয়ে যায়, বা যদি সেই প্রাণীগুলো বিপন্ন তালিকাভুক্ত হয়, তাহলে তারা কেন লুপ্ত হয়ে গেছে বা কেন লুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোও কিন্তু আমরা পাই, বা সেগুলো কীভাবে আমরা সংরক্ষণ করেছি সেই সংক্রান্ত তথ্যগুলোও কিন্তু আমরা এই পিবিআর থেকে পাই, অর্থাৎ পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এরপর দিয়েছে চোরাশিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্নতা তালিকা প্রস্তুত করো এবং পরিবেশগত কী কী কারণে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তা লেখো। তো আমরা জানি যে একশৃঙ্গ গন্ডার যদি আমরা একটা তালিকা প্রস্তুত করি শিংয়ের জন্য, রয়্যাল বেঙ্গল টাইগার চামড়ার জন্য বা দাঁতের জন্য, এশিয়ার হাতি দাঁতের জন্য, মাস্ক ডিয়ার হচ্ছে কস্তুরী, যেটাকে আমরা বলি কস্তুরী মৃগ, তো সেই কস্তুরীর জন্য, ঠিক আছে, প্যাঙ্গোলিন হচ্ছে আঁশের জন্য। এছাড়াও হতে পারে আমরা অনেক কিছু লিখতে পারি, এক্ষেত্রে আমরা নেউল লিখতে পারি তাদের লোমের জন্য। ওকে, এবার হচ্ছে যে কার্সিনোজেন বা পরিবেশে কীভাবে ক্যান্সার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা জানি রাসায়নিক দূষণের ফলে, ওকে, যে অ্যাডভেস্টাস, বেনজিন, ফর্মালডিহাইড প্রভৃতির গুঁড়ো বা ধোঁয়া যদি বাতাসে মিশছে, তারপর সেই বাতাস থেকে আমাদের ফুসফুসে আসছে, যার ফলে কী হয়, ফুসফুস ক্যান্সার, বা সেই গ্যাস যখন আমাদের ত্বকের সংস্পর্শে আসে বা চোখের সংস্পর্শে আসছে, তো সেই সব অঙ্গগুলোর ক্ষতি করছে, এবং ফুসফুস বা যকৃতের ক্যান্সার বা ত্বকের বিভিন্ন ক্ষয় কিন্তু এই রাসায়নিক দূষণের ফলে ঘটছে। তারপর যে তেজস্ক্রিয় বিকিরণ, তো তেজস্ক্রিয় বিকিরণ কিন্তু অন্যতম কারণ, যেমন ইউভি রেসের ফলে আমাদের ত্বকের ক্যান্সার হয়। ওকে, ইউভি রেসের ফলে ত্বকের ক্যান্সার হয়, আমাদের ডিএনএ ক্ষতি হয়। মেনলি ইউভি রেস কিন্তু থাইমিন ডাইমার সৃষ্টি করে, যার ফলে কিন্তু ডিএনএ ক্ষতি হয় এবং আলটিমেটলি ক্যান্সারের দিকে এগিয়ে যায়। ত্বকের ক্যান্সার মেনলি, এছাড়া ত্বকের ক্যান্সার ছাড়াও অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গের ক্যান্সারের কিন্তু এই তেজস্ক্রিয় বিকিরণের ফলে ঘটে। এই প্রতি যে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বে উল্লিখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত 3টি সিদ্ধান্ত সরণের সাহায্যে লেখো। অর্থাৎ এখানে পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত লিখতে বলেছে। তো আমরা যেটা একটা পর্যবেক্ষণ আমরা পড়েছিলাম, পর্যবেক্ষণ 1, অর্থাৎ অত্যাধিক বংশবৃদ্ধি, অর্থাৎ ওভার প্রোডাকশন। তো এক্ষেত্রে কি হয়, সিদ্ধান্ত ওভার প্রোডাকশন কেন, কারণ তাদের জীবন সংগ্রাম করতে হয়, অর্থাৎ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে মিনস খাদ্য, বাসস্থান এবং সঙ্গীর জন্য তারা আন্তঃপ্রজাতি সংগ্রামে লিপ্ত হয়, যার ফলে কিন্তু অত্যাধিক হারে বংশবৃদ্ধি তাদের একান্ত প্রয়োজন। তারপর হচ্ছে বৈচিত্র্য বা প্রকারভেদ, ঠিক আছে, এই বৈচিত্র্য বা প্রকারভেদের থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, যে যোগ্যতমের উৎপত্তি বা সার্ভাইভাল অফ ফিটেস্ট। ওকে, অর্থাৎ যখন একটি কিছু জীবের মধ্যে বিভিন্ন রকমের বৈচিত্র্য বা প্রকারভেদ লক্ষ্য করা যায়, তার মধ্যে কিন্তু কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য বা প্রকারভেদই কিন্তু পরিবেশের মধ্যে টিকে থাকে। তো এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত পাই যে যোগ্যতমের জয় বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এরপর কি পর্যবেক্ষণ হচ্ছে যে অনুকূল ভেদযুক্ত জীবেরা টিকে থাকে এবং বেশি সংখ্যায় বংশবৃদ্ধি ঘটে। তো এক্ষেত্রে আমরা পাই অনুকূল ভেদযুক্ত জীব মানে হচ্ছে যে সমস্ত জীবগুলির পরিবেশের পক্ষে অনুকূল, অর্থাৎ পরিবেশ যে সমস্ত জীবের বা পরিবেশ যে সমস্ত বৈচিত্র্যকে সাপোর্ট করছে, সেই সমস্ত বৈচিত্র্যযুক্ত জীবেরাই কিন্তু পরিবেশের মধ্যে টিকে থাকে। অর্থাৎ এক্ষেত্রে চলে আসতে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন
এবং সেই সমস্ত জীবগুলো যখন প্রজনন করে বংশবৃদ্ধি ঘটায়, যার ফলে কি হয়, সেই সমস্ত প্রজাতির সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে কি হয়, আলটিমেটলি একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়। তো এইগুলো কিন্তু, এই নতুন প্রজাতির সৃষ্টি বা প্রাকৃতিক নির্বাচন কিন্তু কোনো জীবকে পরিবেশে টিকিয়ে রাখতে সাহায্য করে, এবং যে সমস্ত বৈচিত্র্যগুলি পরিবেশ দ্বারা রিজেক্টেড হয়, সেই সমস্ত জীবরা কিন্তু আস্তে আস্তে পরিবেশ থেকে লুপ্ত হয়ে যায়। ওকে, তো এইভাবে আমরা পেতে পারি যে ডারউইনের যে 3টি সিদ্ধান্ত আছে, একটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এবং প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ ন্যাচারাল সিলেকশন। তো এগুলো কিন্তু পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের মাধ্যমে আমরা এইভাবে লিখতে পারি। এগুলো আমরা ছকে না করে কিন্তু পরপরও লিখতে পারি, যে পর্যবেক্ষণ 1, পর্যবেক্ষণ 2, পর্যবেক্ষণ 3 এবং তার সঙ্গে সিদ্ধান্ত, অর্থাৎ পর্যবেক্ষণ 1 কি, তারপরে সিদ্ধান্ত, পর্যবেক্ষণ 2 কি, তারপরে সিদ্ধান্ত, পর্যবেক্ষণ 3 কি, তারপরে সিদ্ধান্ত। আমরা কিন্তু এরকমভাবে লিখতে পারি। এবার যে কোশ্চেনটা আছে, শিম্পাঞ্জির খাদ্য শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা ও সমাধানের দক্ষতা ব্যাখ্যা করো। তো আমরা এখান থেকে দুটি উদাহরণ তুলবে। একটা হচ্ছে উই পোকার শিকার, যখন তারা ছোট ডাল পাতা ছিঁড়ে সেগুলো লাঠির মতো তৈরি করে, উই ডিপির ভেতরে ঢুকিয়ে উই পোকা বার করে শিকার করে, এবং কঠিন ফল ভাঙা, যখন তারা কোনো ছোট পাথর বা লাঠিকে তারা হাতুড়ির মতো ব্যবহার করে। তো এক্ষেত্রেও কিন্তু শিম্পাঞ্জিরা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এরপর আমরা দেখছি হচ্ছে যে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি স্মরণের সাহায্যে দেখাও, এবং এর সঙ্গে যে প্রশ্নটি হচ্ছে পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা। তো আমরা যদি পরপর আমরা দেখতে পাই যে আদিম পৃথিবীর সৃষ্টি, তারপর হচ্ছে প্রাণের উৎপত্তি, তারপর ইউক্যারিওটিক কোষের উৎপত্তি, তারপর বহুকোষী জীবের আবির্ভাব, তারপর মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব, তারপর মানুষের আবির্ভাব। এইভাবে আমরা প্রতিটি স্টেপ কিন্তু পরপর করে লিখব। এরপর দিচ্ছে যে পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা, অর্থাৎ বায়ুথলি কীভাবে পায়রাকে উঠতে সাহায্য করে। তো আমরা জানি যে পায়রার শ্বাসতন্ত্রে অতিরিক্ত 9টি বায়ুথলি যুক্ত থাকে, যা কিন্তু পায়রাকে উঠতে বা সাহায্য করে। তো কীভাবে সাহায্য করে? প্রথমে হচ্ছে দেহের ওজন হ্রাসের মাধ্যমে, ঠিক আছে। এই বায়ুথলিগুলো ফুসফুসের মধ্যে বাতাস ধরে রাখে, যার ফলে পায়রার দেহে আপেক্ষিক ঘনত্ব হ্রাস পায় এবং দেহ হালকা হয়। এবং অপরটি হচ্ছে অতিরিক্ত অক্সিজেনের সরবরাহ, অর্থাৎ এই বায়ুথলিগুলো বাতাস ধরে রাখে, ফুসফুসে অতিরিক্ত পরিমাণে এক্সট্রা অক্সিজেন সরবরাহ করে, যা কিন্তু পায়রা যখন উঠছে তার পেশিকে দ্রুত কাজ করার জন্য উদ্দীপ্ত করে। তো এইভাবে কিন্তু বায়ুথলি পায়রাকে উঠতে সাহায্য করে। এরপর যে কোশ্চেন আছে, একজন ডাক্তার সারাদিনে তার রোগীদের মধ্যে পরিবেশ দূষণগত কোন রোগ লক্ষ্য করেন এবং তার একটি তালিকা তৈরি করো। এবং এর সঙ্গে প্রশ্নটি আছে, জাতীয় উদ্যানে বাঘ এবং একশৃঙ্গ গন্ডার উভয় সংরক্ষণের সঙ্গে ইনসিটু ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি রোগের নাম এবং তালিকা তৈরি করি, তাহলে আমরা বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, এইভাবে আমরা ভাগ করতে পারি 3 ভাগে, আরও অন্যান্য করতে পারি। তো আমরা যেহেতু আমরা মেন 3টে আমরা তুলেছি, একটা হচ্ছে বায়ু দূষণ, জল দূষণ এবং শব্দ দূষণ। তো বায়ু দূষণের সঙ্গে আছে ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার। জল দূষণের সঙ্গে কলেরা, টাইফয়েড, ঠিক আছে। এছাড়াও শব্দ দূষণের সঙ্গে উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, বধিরতা, ঠিক আছে। এইগুলো কিন্তু সবই হবে দূষণের প্রকার এবং রোগের নামের মধ্যে। এরপর দিচ্ছে বাঘ এবং একশৃঙ্গ গন্ডার সংরক্ষণে ইনসিটু ব্যবহার। একশৃঙ্গ গন্ডার সংরক্ষণে ইনসিটু ব্যবহার যদি আমরা দেখি, তো ইনসিটু সংরক্ষণ হচ্ছে কোনো পশু বা প্রাণীকে তার নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে সুরক্ষিত রাখা। তো এই যে বাঘ এবং একশৃঙ্গ গন্ডার সম্পর্কিত যে ব্যবস্থাগুলি আছে, তার মধ্যে প্রথম হচ্ছে আইনগত সুরক্ষা, আবাসস্থলের সুরক্ষা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা বাঘ এবং একশৃঙ্গ গন্ডারের ইনসিটু সংরক্ষণের সুনিশ্চয়তা নিশ্চিত করি আমরা। এবার যদি জীববৈচিত্র্য সংঘর্ষের সঙ্গে অতি ব্যবহারের সম্পর্কিত দুটি উদাহরণের ব্যাখ্যা করা ইত্যাদি। এবং এর সঙ্গে দিয়েছে যে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে সমস্যার সৃষ্টি হয় তা একটি মানচিত্র নির্মাণ করো। তো আমরা যদি দেখি অতি ব্যবহার এবং জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাসের মধ্যে, আমরা জানি যে সামুদ্রিক মাছ যদি আমরা অতিরিক্ত পরিমাণে, এখন যেহেতু পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, তো খাদ্যের চাহিদার সঙ্গে সামুদ্রিক মাছও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ধরছি, যার ফলে কিন্তু সামুদ্রিক মাছের পরিমাণ আস্তে আস্তে কমছে। এছাড়া ঔষধি উদ্ভিদ, অর্থাৎ যেহেতু জনসংখ্যা বাড়ছে তার সঙ্গে রোগ অসুখও বাড়ছে এবং ওষুধের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হয়, বিভিন্ন ওষুধি গাছ কিন্তু আমরা যথেচ্ছ পরিমাণে ব্যবহার করছি, যেমন আমরা সর্পগন্ধাস, ওকে, সিংকনা ইত্যাদি গাছের কথা আমরা বলতে পারি, যার ফলে কিন্তু প্রকৃতির বুকে এই উদ্ভিদগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার যদি আমরা দেখি ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে সৃষ্ট সমাধান, তো সৃষ্ট সমস্যা যদি আমরা দেখি, তাহলে প্রথমে সম্পদ হ্রাস, পরিবেশ দূষণ, আবাসস্থলের ধ্বংস, দারিদ্র্য এবং বেকারত্ব, ওকে, এগুলো আমরা পরপর দেখতে পারি। এগুলো আমরা অ্যারোর মাধ্যমে, ফ্লো চার্টের মাধ্যমে কিন্তু লিখতে পারি।
এরপর চলে আসে যে জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করে এবং অঙ্কজ জননের সুবিধা। তো আমরা জানি যে জিন কি। তো জিন হচ্ছে যে ডিএনএর একটি নির্দিষ্ট অংশ। ওকে, জিন হচ্ছে ডিএনএর একটি নির্দিষ্ট অংশ যা কোন একটি পার্টিকুলার বৈশিষ্ট্যের জন্য দায়ী। ওকে, আর তাহলে ডিএনএ কি? ডিএনএ হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড যা সমস্ত জেনেটিক তথ্যগুলোকে একসাথে স্টোর করে রাখে। আর ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে যে ডিএনএ তন্তুগুলি প্রোটিন অর্থাৎ হিস্টোন প্রোটিনের মাধ্যমে পরস্পর পেঁচিয়ে যে ঘন সুগঠিত স্ট্রাকচার তৈরি করে, তো সেটাই হচ্ছে ক্রোমোজোম। তাহলে যদি আমরা সম্পর্ক দেখি, তাহলে আমরা যদি ছবির মাধ্যমে দেখি, প্রথমে ডিএনএ, এবং সেই ডিএনএ ক্রমশ হিস্টোন প্রোটিনের মাধ্যমে পেঁচিয়ে তৈরি করছে হচ্ছে ক্রোমোজোম। আর এই যে ক্রোমোজোম বা ডিএনএ, এই ডিএনএরই কার্যকরী অংশ হচ্ছে জিন। ওকে, অর্থাৎ ডিএনএ আর বা ক্রোমোজোম, এই ডিএনএ বা ক্রোমোজোমের সব পার্টই কিন্তু কার্যকর নয়, অর্থাৎ সব পার্টই কিন্তু কোনো একটি পার্টিকুলার বৈশিষ্ট্যের জন্য তথ্য ক্যারি করে না। যে যে অংশগুলি তথ্য বহন করে সেই পার্টটা কিন্তু জিন, এবং ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে তৈরি করা হচ্ছে ক্রোমোজোম। এই হচ্ছে এইগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক। ওকে, এক্ষেত্রে আমরা ডিএনএ যদি ফুল ফর্মটা আমরা লিখে দিই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, এবং ডিএনএ কে আমরা বলি সমস্ত জেনেটিক তথ্যের আধার, এবং এই ডিএনএ এর যে পার্টিকুলার পার্ট কোনো নির্দিষ্ট প্রোটিন বা বৈশিষ্ট্যের জন্য দায়ী, তো সেইটা হচ্ছে জিন। এবং এই ক্রোমোজোম যখন হিস্টোন প্রোটিনের মাধ্যমে পেঁচিয়ে একটা ডেন্স স্ট্রাকচার তৈরি করে বা কোনো নির্দিষ্ট স্ট্রাকচার তৈরি করে, তো সেটাই হচ্ছে ক্রোমোজোম। এবার যদি দেখি অঙ্গজনের বংশবিস্তারের সুবিধা, দ্রুত বংশবিস্তার, মাতৃগুণ বজায়, বীজবিহীন উদ্ভিদের বংশবিস্তার ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই অঙ্গজননে আমরা প্রচুর সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, কোনো লিমিটেশন নেই। যতগুলো ইচ্ছা আমরা চারা বা অপত্য জীব সৃষ্টি করতে পারি, অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে পারি। ওকে, তো এইভাবে আমরা লিখতে পারি। এবার দিয়েছে মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পন্ন হয় এবং প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে। তো আমরা জানি যে মাইক্রো প্রোপাগেশন হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচারের একটি পার্ট। এটা মেনলি দুটো স্টেজে সম্পন্ন হয়। একটা হচ্ছে নির্বাচন ও জীবাণুমুক্তকরণ এবং ক্যালাস বা চারা তৈরি। তো আমরা এই দুটো পয়েন্টকে আলাদা আলাদা করে পরস্পর লিখতে পারি, এবং কিভাবে কি হয়, প্রথমে মাতৃ উদ্ভিদের কোনো পার্ট নির্বাচন, তারপর জীবাণুমুক্তকরণ, তারপর একটি মিডিয়ার মধ্যে অর্থাৎ মাধ্যমের মধ্যে বিভিন্ন পুষ্টি হরমোন প্রভৃতি দিয়ে সেই মাতৃ উদ্ভিদের অংশটি স্থাপন করা। প্রধানত অসংগঠিত কোষগুচ্ছ আমরা স্থাপন করি অর্থাৎ ক্যালাস। তারপর হরমোনের অনুপাত পরিবর্তন করে আস্তে আস্তে ক্যালাস থেকে আমরা মূল এবং বিটপ সৃষ্টি করি। অর্থাৎ এখানে যদি আমরা ক্যালাস থেকে যদি আমরা চারা সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের অক্সিন এবং সাইটোকাইনের এই দুটি হরমোনের আধিক্য আমরা দেখতে পাই বা অনুপাত আমরা দেখতে পাই। যদি অক্সিজেনের অনুপাত বৃদ্ধি পায় তাহলে কিন্তু মূল তৈরি হয়, এবং যদি অক্সিজেনের অনুপাত হ্রাস পায় অর্থাৎ সাইটোকাইনের অনুপাত বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেখান থেকে কাণ্ড তৈরি হয়। এইভাবে আমরা হরমোনের অনুপাত তারতম্য করে কাণ্ড বা মূল সৃষ্টি করতে পারি। এবার হচ্ছে টেলোফেজ দশায় আমরা কি কি স্টেজ দেখতে পাই বা কি কি ঘটনা ঘটে। প্রথম হচ্ছে নিউক্লিয়াসের পুনঃসংগঠন, অর্থাৎ টেলোমিয়ার হচ্ছে একদম লাস্ট স্টেজ। তো এক্ষেত্রে কিন্তু আবার নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস পুনরায় সংগঠিত হয়। তারপর হচ্ছে ক্রোমোজোমের শিথিলতা এবং ক্রোমোজোমের কুণ্ডলীগুলো আস্তে আস্তে খুলে যায় এবং বেমতন্তুর অবলুপ্তি ঘটে। অর্থাৎ একটা কোষ বিভাজনের শেষে যা যা হওয়ার কথা সেইগুলো কিন্তু এই টেলোমেজ দশায় ঘটে, এবং সেগুলি আমরা পরপর স্টেপ বাই স্টেপ বা পয়েন্ট করে করে লিখব। এবার দিয়েছে মটর গাছের বীজ সংক্রান্ত দুটি এবং ফুল সংক্রান্ত বৈশিষ্ট্য, প্রকট এবং প্রচ্ছন্ন গুণগুলি উল্লেখ করো। এবং অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয়ই আপাত দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্ধ হয়েছে। কিভাবে এই ঘটনাটি ঘটে? আচ্ছা, তো প্রথমে বলেছে যে মটর গাছের প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বীজ এবং ফুল সম্পর্কিত। তো আমরা লিখবো যে আমরা জানি যে প্রকট গুণগুলো কি কি, হলুদ এবং গোল বীজ এবং ফুলের অবস্থান হচ্ছে কাক্ষিক, এবং প্রচ্ছন্ন গুণ আমরা যেটা দেখতে পাই যে কুঞ্চিত এবং সবুজ বীজ এবং শীর্ষস্থ হচ্ছে ফুলের অবস্থা। এবার হচ্ছে যে স্বাভাবিক পিতামাতার বর্ণান্ধ পুত্র, অর্থাৎ বর্ণান্ধতা আমরা জানি যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। অর্থাৎ যদি একটা স্বাভাবিক দম্পতি পুত্রের বর্ণান্ধ ছেলে, তাহলে বুঝতে হবে যে সেই ছেলের পিতামাতার মাতা হচ্ছে বর্ণান্ধ জিনের বাহক। যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন, তাই মাতার একটি এক্স ক্রোমোজোম ভালো এবং অপর এক্স ক্রোমোজোমটি হচ্ছে বর্ণান্ধতার জিন বহন করছে। এক্ষেত্রে তাই মাতা হচ্ছে বাহক, এবং সেই এক্স ক্রোমোজোম যুক্ত জিনটি যেটি বর্ণান্ধতার রোগটি বহন করছে, সেই এক্স ক্রোমোজোমটি পুত্রের মাধ্যমে আসে, সেই এক্স ক্রোমোজোমটি পুত্রের দেহে আসে, যার ফলে কিন্তু বর্ণান্ধ পুত্র সৃষ্টি হয়।
তো এইভাবে কিন্তু আমরা চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখাতে পারি যে কিভাবে আপাতদৃষ্টিতে একজন স্বাভাবিক মাতা এবং পিতার থেকে একজন বর্ণান্ধ পুত্রের সৃষ্টি হয়। এরপর দিকে সমাজ থেকে বংশগত রোগ দূর করতে জেনেটিক কাউন্সিলরের ভূমিকা এবং বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংক্রমণের ফলে এফ প্রজনতে কালো মসৃণ লোমযুক্ত ফিনোটাইপ যুক্ত গিনিপিগের লোমযুক্ত গিনিপিগের সৃষ্টি হয় সম্ভাব্য জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত সরাসরি দেখো। আচ্ছা, প্রথমে হচ্ছে জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে কিভাবে বংশগত রোগ দূর করা যায়। প্রথমে হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে বিবাহের ক্ষেত্রে প্রথমে ব্লাড টেস্ট করানো বাধ্যতামূলক করে যে কিভাবে কোনো বংশগত রোগ আছে কিনা, ঠিক আছে, সচেতনতা বৃদ্ধি করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে, এছাড়া বিভিন্ন প্রতিরক্ষামূলক ব্যবস্থা, ঠিক আছে, যদি রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে, প্রচার চালিয়ে, সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে, ঠিক আছে, এইভাবে আমরা কি হয় বংশগত রোগকে দূর করতে পারি। বংশগত রোগ যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। ওকে, এরপর আমরা দেখছি যে কোশ্চেনটা ছিল যে একটি বিশুদ্ধ সাদার সাথে একটি বিশুদ্ধ কালো অমসৃণের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংক্রমণের ফলে এফ প্রজনতে কালো মসৃণ লোমযুক্ত ফিনোটাইপযুক্ত গিনিপিগের সৃষ্টি হয়। সম্ভাব্য জিনোটাইপিক অনুপাত দেখো। আচ্ছা, তো আমরা দেখি যে কালো আমরা যদি নর্মাল দেখে নিই, কালো হচ্ছে প্রকট, সাদা হচ্ছে প্রচ্ছন্ন, সেম ভাবে হচ্ছে অমসৃণ হচ্ছে প্রকট এবং মসৃণ হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে আমরা যদি F2 জনদের ফিনোটাইপ এবং জিনোটাইপের রেশিও দেখি, তাহলে আমরা পাবো হচ্ছে কি তৈরি হয়েছে, কালো মসৃণ ফিনোটাইপ। কি বলেছে এখানে যে কি ধরনের গিনিপিগের উপর আমরা কাজ করব, যে কালো মসৃণ লোমযুক্ত ফিনোটাইপ। অর্থাৎ কালো মসৃণ লোমযুক্ত মানে হচ্ছে কালোটা কি প্রকট বৈশিষ্ট্য, মসৃণটা কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে কালো মসৃণ হতে গেলে কি কি জিনোটাইপ হলেই হবে? কালো মসৃণ হতে হবে বড় হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের আর। অর্থাৎ প্রচ্ছন্ন তো যেহেতু প্রচ্ছন্ন ক্যারেক্টার, মসৃণ তৈরি হয়েছে, মসৃণ যেহেতু প্রচ্ছন্ন ক্যারেক্টার, তাই এক্ষেত্রে কিন্তু দুটো স্মল আরই লাগবে। কিন্তু কালো যেহেতু প্রকট ক্যারেক্টার, তাই এখানে একটি মাত্র বড় হাতের বি এলেই কিন্তু সে কালো রঙটি প্রকাশ করবে। অর্থাৎ তাহলে জিনোটাইপ কি হতে পারে, একটা হচ্ছে বড় হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের আর, একটা হচ্ছে বড় হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের আর। এটাই হচ্ছে জিনোটাইপের অনুপাত। তাহলে আমরা যদি চেকার বোর্ডের মাধ্যমে সেই ক্রসটি সম্পন্ন করি, তাহলে আমরা পাবো প্রথমে জিনোটাইপ হচ্ছে একটি এবং অপরটি হচ্ছে দুটি, টোটাল হচ্ছে তিনটি। অর্থাৎ আগেরবারে আমি দেখলাম যে প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই ক্রসগুলো যেগুলো দিয়েছে, এই ক্রসগুলো কিন্তু সবই যেগুলো আমাদের বইতে আছে বা নর্মাল যে মেন্ডেলিয়ান ক্রস, কিন্তু সেই ক্রসের আমরা যে ফিনোটাইপ এবং জিনোটাইপিক অনুপাত পাচ্ছি, সেই অনুপাত থেকে কিন্তু প্রশ্ন আসছে। ওকে, যেমন এখানে দিয়েছে কালো মসৃণ, অর্থাৎ কালো মসৃণ মানে আমাদের বুঝতে হবে যে কালো যেহেতু প্রকট ক্যারেক্টার, তাই এখানে তাহলে কি কি হতে পারে, একটা হচ্ছে বি, মানে বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, অর্থাৎ আর মসৃণ হচ্ছে দুটোই হচ্ছে স্মলার। তাহলে এখান থেকে আমরা দুটো জিনোটাইপ পাচ্ছি। টাইপের অনুপাত হচ্ছে 1:2, অর্থাৎ বড় হাতের বি, ছোট হাতের আর হচ্ছে 1, বড় হাতের বি, ছোট হাতের আর হচ্ছে 2। ওকে, এইভাবে আমরা কিন্তু পাবো। অর্থাৎ ক্রসগুলো কিন্তু আমাদের সবই মুখস্থ রাখতে হবে যে কোন কোন অনুপাতটা কার জন্য আছে। তো এইভাবে কিন্তু আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো করলাম, যেটা 2025 সালের হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা PYQ। তো আমরা তাহলে এখান থেকে কি প্যাটার্ন লক্ষ্য করলাম, যে প্রচুর পরিমাণে কিন্তু মেন্ডেলিয়ান মানে যে নর্মাল যে ক্রসগুলো আসছে, সেই ক্রসগুলো যেগুলো আমাদের বইতে আছে সেই ক্রসগুলি কিন্তু দিচ্ছে, কিন্তু সেই ক্রসগুলো থেকে উৎপন্ন যে জীবগুলি, অর্থাৎ গিনিপিগ বা যে গাছগুলো উৎপন্ন হচ্ছে বা যে পশুগুলো উৎপন্ন হচ্ছে, সেই পশুগুলো ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে। যেমন এখানে আমরা লাস্ট কোশ্চেনটা দেখলাম কালো এবং মসৃণ, তেমনি উল্টোটাও দিতে পারতো যে সাদা এবং অমসৃণ যুক্ত ফিনোটাইপ যুক্ত জীবের জিনোটাইপিক রেশিও কি। তো এইভাবে কিন্তু আমাদের সেই ক্রসগুলোকে মনে রাখতে হবে, অথবা সেই ক্রসগুলো কিন্তু আমাদের রাফে করতে হবে, রাফে করে রাখতে হবে। অ্যাকচুয়ালি পরীক্ষার সময় কিন্তু আমাদের সেই ক্রসগুলো রাফে করে নেওয়া উচিত, যাতে আমাদের ভুল না হয়। আমাদের আজকে প্রথম পার্ট ছিল, যেখানে আমরা 2025 সালের PYQ লাইফ সায়েন্সের PYQ আমরা ডিসকাশন করলাম। এরপর আমাদের পরের পার্টে আমরা 2024 সালের PYQ ডিসকাশন করব। তোদের যদি আজকে ডিসকাশন ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং
ফেসবুকে গিয়ে আমাদের ফলো করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো।